তাহলে আজকে আমরা পড়বো এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটার আগে আমরা জানবো আগে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাল ডিজিজ কি আছে, কোন কোন ভাইরাস সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। যেমন হলো হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, আজকে যেটা টপিক হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি, তারপরে হার্ভেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। টাইপ 1 কিন্তু বলি নাই, বুঝছো? টাইপ 1 কার মাধ্যমে ছড়ায়? রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ছড়ায়। আর তারপর হলো সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মোস্ট ইম্পর্টেন্ট, এবং মোলাস্কাম কন্টাজিওসাম। এই কয়েকটা খেয়াল রাখবা। এরপরে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি যখন পড়াবো তখন বিস্তারিত আরো পড়াবো। আচ্ছা, তো এইসব জানার পরে আগে আরেকটা জানবো যে রিট্রোভাইরাস কাকে বলা হয়। এক্সাম্পল, এটা পরীক্ষা আসে, রিটেনও আসে, ভাইভাতে ধরা হয়। দিজ আর ইনভ্যালভ ভাইরাস with an ecocidal capsid and two identical strands said to diploid of single-stranded linear positive polarity RNA. তাহলে হলো কি এটা ইনভ্যালভ ভাইরাস এটা, এবং এটা কি ক্যাপসিডটা কি ইকোসাইডাল, মানে কি ইকোসাইডাল যদি ক্যাপসিড হয় তাহলে কি হয়, এটা কি সার্কুলার ইকোসাইডাল, তারপরে ইকোসাইডাল ক্যাপসিডটা ইকোসাইডাল, এবং এই যে তোমার এটা তো আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে এটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, কিন্তু এটা দুইটা আরএনএ দুই কপি থাকে, টু আইডেন্টিক্যাল স্ট্র্যান্ডস অফ সিঙ্গেল স্ট্র্যান্ড। আমরা এইচআইভি যখন পড়বো আরো ভালো বুঝবো। আর পজিটিভ পোলারিটি, এই পজিটিভ পোলারিটি এবং নেগেটিভ পোলারিটি টার্ম আছে, এটা আমি আর এটা বলবো না, তোমার বলার জানার চেষ্টাও করবে না, তোমাদের প্রয়োজন নাই। এখন এই পজিটিভ পোলারিটি দিতে পারো না দিতে পারো, এটুকু লিখতে পারলেই হবে। ইনভলভ ভাইরাস এবং কি আরএনএ ভাইরাস, তাই তো? এবং আরএনএ কয়টা থাকে? দুইটা থাকে। আরএনএ দুই কপি থাকে, ঠিক আছে? এটা সংক্ষেপে এবার জানো। দিস আর ইনভলভ ভাইরাসেস উইথ অ্যান ইকোসাইডাল ক্যাপসিড and two identical strands set to diploid of single-stranded linear positive polarity RNA. একটু প্রথমত কঠিন মনে হচ্ছে, কিন্তু আর দেখো তাহলে বলবো। এখন এই রিট্রো ভাইরাস, দেখো রিট্রো ভাইরাসের আগে কি রিট্রো প্লাস ভাইরাস। রিট্রো মানে কি রিভার্স করবে, ব্যাকে চলে আসবে। এখানে একটু দেখি, the term retro pertains to the reverse transcription of the RNA genome into DNA. এটা যেমন হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ওটা এখনই দিয়ে না, ওটা আবার যে ইয়ে করবো, যে ইয়েটা আছে সেটা দেখবো পরে লাগানো। আচ্ছা, তো এখন ওই যে এইচআইভি যখন আমাদের বডিতে প্রবেশ করবে, হ্যাঁ, এটা তো আরএনএ ভাইরাস। এটা কবে প্রবেশ করার পরেই এইচআইভির যে আরএনএটা প্রবেশ করবে, সেটা আরএনএ থেকে প্রথমে পরে ডিএনএ হবে। ডিএনএ আমাদের হোস্ট সেলের সঙ্গে একীভূত হবে, তারপর ডিএনএ থেকে আবার আরএনএ হবে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তাহলে এই যে তোমার আরএনএ থেকে ডিএনএ হলো, ডিএনএ থেকে আবার আরএনএ হলো, এই যে রিভার্স হচ্ছে, তাই না? এটাই হলো রিট্রো। তো এটা আবার পরে নাই বলি, আমরা এইচআইভিটা ডেফিনেশন জানি, তাহলে বলবো। ক্রাইটেরিয়া কি? এটা ইনভলভ ভাইরাস এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, এবং ডিফারেন্স ফ্রম আদার আরএনএ ভাইরাস হুইচ হ্যাভিং অ্যান এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং এটা আর এনজাইম যেটা আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অন্য ভাইরাসে নাই, এই রিট্রো ভাইরাসেই থাকে। ইনভলভ ভাইরাস একটা, তারপর হলো আরএনএ ভাইরাস, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এবং হলো দুইটা কপি থাকবে,
আর আরেকটা হলো কি রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম থাকবে। তিনটা হলো ক্ষতি। ক্লাসিফাই কিভাবে করব? ক্লাসিফাই দুটা ভাবে করব। একটা হলো প্যাথোজেনিক হিউম্যান রিট্রোভাইরাস, আরেকটা হলো নন প্যাথোজেনিক হিউম্যান রিট্রোভাইরাস। ঠিক আছে? প্যাথোজেনিক কোনটা কোনটা? একটা হলো হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1, এটা করে মায়োপ্যাথি। তারপর হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 2, এটা করে হলো হেয়ারি টি সেল লিউকেমিয়া। তারপরে হিউম্যান ইমিউনোলজি ভাইরাস 1 এবং হিউম্যান ইমিউনোলজি ভাইরাস 2, দুটাই করে এইডস। আর নন প্যাথোজেনিক কোনটা? হিউম্যান ফমি ভাইরাস, হিউম্যান প্লাসেন্টাল ভাইরাস, হিউম্যান জেনোম ভাইরাস, অনেক আরো আছে। এই কয়েকটা আমি সংক্ষেপে নিয়ে আসি। এই যে এই ক্লাসিফিকেশনটা পড়বে, এগুলো পরীক্ষায় রিটেনে আসে। তাহলে প্যাথোজেনিক হলো হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1 এবং 2, আর হিউম্যান ইমিউনোলজি ভাইরাস এটা দুইটা 1 এবং 2। খেয়াল থাকবে তো? তাহলে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1 এটা করে মায়োপ্যাথি, আর হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 2 এটা করে হেয়ারি টি সেল লিউকেমিয়া। লিউকেমিয়ার একটা ক্লাসিফিকেশন লিম্ফোমার, সেখানে তোমার যখন লিম্ফোমা পড়বে তখন তোমার জানবা। তারপর হলো এইচআইভি 1 এবং এইচআইভি 2, দুটাই করে এইডস। আর নন প্যাথোজেনিক কোনটা? হিউম্যান ফমি ভাইরাস, হিউম্যান প্লাসেন্টাল ভাইরাস এবং হিউম্যান জেনোম ভাইরাস। এটুকু আপাতত জানি। এখন আমরা জানি আর কিছু টার্ম আমরা জানবো। তিনটা টার্ম, এটা পরীক্ষায় আসে, ভাইবা রিটেন সবগুলোতে আসে। এইচআইভি এটা জানবো, এইডস কি এবং এইচআইভি ইনফেকশন কি, তিনটা টার্ম এখানে আছে। এইচআইভি এটা কি একটা ভাইরাস, তাই তো? ইট ইজ অ্যান ইনভলভ আরএনএ ভাইরাস কজিং এইডস। হ্যাঁ, এটা একটা ভাইরাস যেটা করে এইডস করে, এবং কি ইনভলভ ভাইরাস। ইট ইজ অ্যান ইনভলভ ভাইরাস আরএনএ ভাইরাস এইডস। আর এইডস এইচআইভি, আর এইডস কি? এই এইচআইভি দ্বারা যে ডিজিজটা হলো, এবং ডিজিজ হইলে কিছু সিনড্রোম সাইড সিমটম দেখা যায়, ওগুলো এক মানে একই মানে একটা টার্মে বলি আমরা সিনড্রোম কমপ্লেক্স। এটা হলো এইডস। ইট ইজ এ সিনড্রোম কমপ্লেক্স হুইচ ইজ কজড বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে? তাহলে ভাইরাসকে বলা হলো এইচআইভি ভাইরাসটা, আর এইডস হলো এইচআইভি ভাইরাসের মাধ্যমে যে ডিজিজটা হয়, ওটা যে সিমটম হয়, সেগুলোকে একটা টার্মে আমি নিয়ে আসবো, সেটাকে বলে সিনড্রোম কমপ্লেক্স। আর এইচআইভি ইনফেকশন কি? ইট ইজ এ কন্ডিশন হোয়ার পারসন ইজ ইনফেক্টেড বাই এইচআইভি। যখন এইচআইভি আমাদের বাড়িতে প্রবেশ করলো, তখন সেটা বলবো এইচআইভি ইনফেকশন। এখন এখানে দেখো, এই যে এইচআইভি ইনফেকশন এবং এইডস, এটা পার্থক্য কি? পার্থক্য হলো একটা হলো যে ইনফেক্টেড পারসন, here the infected HIV infected person may not suffer from and symptom associated with infection, but in AIDS the person suffer from symptom related to the infection. মানে হলো এইচআইভি ইনফেকশন হইলেই তোমার সিমটম থাকবে তা কিন্তু নয়। যেমন তোমার এইচআইভি হয় যখন আমাদের ভাইরাসটা যখন প্রবেশ করে, তখন কিন্তু প্রথম দিকে তোমার সিমটম থাকেই না, অনেক বছর পরে সিমটম দেখা দেয়। ঠিক আছে? 10 বছর, ধরো 10 বছর পরে এরকম দেখা যায়। এই জন্য সিমটম থাকতে পারে, নাও থাকতে পারে। কিছু সিমটম থাকে, যেমন হলো ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম থাকে, পরে আসতেছে, এটা আরো ক্লিয়ার হবে। আর এইডস হলো কি? এইডস এ তোমার যখন এইডস হয়, তখন হয় কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আবার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন হবে কি বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন হবে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, ভাইরাল ইনফেকশন হবে, এগুলো প্যারাসাইটিক ইনফেকশন হবে। এবং সাপোজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা ইনফেকশন হবে, তখন সিমটমটা যেটা হবে সেটা এই যে তোমার ওই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওরই সিমটমটা দেখা দেবে। আমরা আরো ভালো করে পড়ি, দেখো আগে এইচআইভি ক্লাসিফিকেশন।
এইচআইভি আগে আমি বললাম যে এটা দুই ধরনের, একটা এইচআইভি 1 এবং এইচআইভি 2। এইচআইভি 1 এটা কোথায় পাওয়া যায়? এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কজিং মোস্ট এইচআইভি ইনফেকশনস ওয়ার্ল্ড ওয়াইড, এটাই বেশি ইনফেকশন করে। আর এইচআইভি 2টা করে কি, এটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় সাধারণত তোমার ওয়েস্ট আফ্রিকা, মোজাম্বিক এবং অ্যাঙ্গোলা, এই কয়েকটা জায়গায় তোমার হলো ইয়ে পাওয়া যায় এইচআইভি 2। ঠিক আছে, এখন এইচআইভির আমরা স্ট্রাকচারও বলতে পারি বা ইম্পর্টেন্ট প্রপার্টিস এটা পরীক্ষায় আসে। এখানে ফ্যামিলি এটা হলো রিট্রোভাইরাস, এই অলরেডি আমি যে রিট্রোভাইরাস ক্লাসে বললাম যে রিট্রোভাইরাস ফ্যামিলি হলো রিট্রোভাইরাস, সাব ফ্যামিলি লেন্টিভাইরাস এটা বলা হয়, ফ্যামিলির একটা সাব ফ্যামিলি বলা হয় লেন্টিভাইরাস। লেন্টি মানে হলো হুইচ কজ স্লো ইনফেকশন উইথ লং ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এইচআইভি যখন আমাদের বডিতে প্রবেশ করতেছে তখন কিন্তু দীর্ঘদিন তারা ল্যাটেন্ট পিরিয়ডে থাকে, ধরে নাও 10 বছর 8 বছর, তারপরে তোমার হলো ইনফেকশন হয়। ঠিক আছে, এই জন্য এটা হলো স্লো ইনফেকশন বলা হয়। আমরা এই পারসিস্টেন্ট ইনফেকশন বলছিলাম না, সেই রকমই। আর ভাইরাসে এটা হলো কি, এটা আরএনএ ভাইরাস, তাই তো? সাইজটা কত? এর সাইজটা একটু খেয়াল রাখো, এটা মিডিয়াম সাইজ, 80 to 100 ন্যানোমিটার ইন ডায়ামিটার, এবং ইউনিক 3 লেয়ার স্ট্রাকচার। ইনারমোস্ট জেনম লেয়ার কনসিস্ট অফ 2 কপিস, এটা আমরা ফিগারে রাখি। এটা দেখো, এই ভাইরাসের সবচেয়ে ওই অন্য ভাইরাসের মধ্যে দেখো এখানে সবচেয়ে ভিতরে থাকে হলো তোমার আরএনএ। হ্যাঁ, আরএনএ এখানে দেখো তো কয়টা আছে এখানে? এখানে আছে আরএনএ 2টা। তাহলে ওই যে আমরা রিট্রোভার যখন পড়লাম তখন কি বলছিলাম 2 কপিস থাকবে, তাই না? এই সেই দুইটা আরএনএ আছে দেখো, 2 কপিস অফ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, 2টা কপি 2 আরএনএ আছে। এবং এখানে এনজাইম যেটা আছে, এনজাইমটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই যেখানে দেখো এনজাইম, তাহলে আরএনএ 2টা আর হলো এনজাইম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটাকে কাভারিং করে আছে দেখো নিউক্লিওক্যাপসিড, ক্যাপসিড, তাই তো? ক্যাপসিড এটা কি, সাইজটা কেমন? সাইজটা কি? আইকোসাহেড্রাল, ইকোসাইড্রাল, বা বলতে পারি আমরা দেখো স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল না, এটা হলো রেক্ট্যাঙ্গুলার বা বাস শেপ, বাস রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্র, ঠিক আয়তক্ষেত্র না নাকি রেক্ট্যাঙ্গুলার। এবং এখানে একটা প্রোটিন থাকে, এটা যে প্রোটিন থাকে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটার নাম হলো P24 অ্যান্টিজেন। হ্যাঁ, P24 অ্যান্টিজেন। এবং এইখানে তোমার যেগুলো এনজাইম আছে, এনজাইম অনেকগুলো আছে এখানে। এখানে এনজাইম তোমার থাকবে হলো এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ইন্টিগ্রেজ এবং প্রোটিয়েজ। এরপরে দেখো এটাকে আবার কাভারিং করা আছে, এটা হলো ইনভ্যালপ, ইনভ্যালপ, ইনভ্যালপ। এবং ইনভ্যালপে তো ইনভ্যালপে দেখো এখানে প্রোটিন দেখো, ইনভ্যালপে এগুলো কি গ্লাইকোপ্রোটিন, এই যে তোমার পিনের মতো, তাই তো? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এগুলো স্পাইক স্পাইকি আছে এগুলো গ্লাইকোপ্রোটিন। এটা দেখো পিনের মতোই দেখো, এটা পিনের মাথায়, পিনের যে মাথা, এখানে যে প্রোটিনটা আছে এটা হলো, এই দেখো মাথাটা, এই প্রোটিনটার নাম হলো গ্লাইকোপ্রোটিন 120, গ্লাইকোপ্রোটিন 120। এটা এইচআইভি 1 এর ক্ষেত্রে, আর এইচআইভি 2 এর ক্ষেত্রে হলো গ্লাইকোপ্রোটিন 105। তারপরে আরেকটা দেখো, এই পিনের এই যে, আর পিনের যে তোমার এই যে ইয়ে অংশটা, কি বলে যে সরু অংশটা, এখানে প্রোটিন যেটা আছে এটা গ্লাইকোপ্রোটিন 41। আর তাহলে এখন আমরা দেখো এখানে পড়ি, দেখো ইউনিক 3 লেয়ার স্ট্রাকচার,
ওই যে অন্যান্য ভাইরাস যে আছে ওই রকমই, এটা জাস্ট আমরা অন্যভাবে এক্সপ্রেস করছি, পরীক্ষায় এভাবে আসে। ইনারমোস্ট জেনারেল লেয়ার কনসিস্ট অফ 2 কপিস অফ পজিটিভ স্ট্রেন্ডের আরএনএ। আমি আগে বলছি যে পজিটিভ স্ট্র্যান্ড বা নেগেটিভ স্ট্র্যান্ড এটা শুধু মুখস্থ করো। হ্যাঁ, পজিটিভ স্ট্র্যান্ড কাকে বলা হচ্ছে, নেগেটিভ স্ট্র্যান্ড কাকে বলছি এটা আমি বলবো না, মাথা খারাপ করতে যাচ্ছি না। তাহলে ভিতরে সবচেয়ে ভিতরে যেটা আছে সেটা আরএনএ, এবং এটা হলো আরএনএটা কেমন, 2টা কপি আছে এবং এটা হলো পজিটিভ স্ট্র্যান্ডেড। ওকে, এরপরে দেখো একে কভার করে আছে, দেখো ক্যাপসিড। ক্যাপসিড এটা শেপটা কি, রেক্ট্যাঙ্গুলার শেপ বা বার শেপ। এটার মধ্যে যে প্রোটিন আছে সেটার নাম কি হলো P24। হ্যাঁ, নিউক্লিওক্যাপসিড কম্পোস্ট অফ P24 প্রোটিন। ওকে, এখানে 3টা এনজাইম আছে। কি আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ইন্টিগ্রেজ, এটা ইন্টিগ্রেজ আরেকটা নাম হলো অ্যান্ডোনিউক্লিয়াস। আমরা কিন্তু ইন্টিগ্রেজ পড়ি না, এর আগে পড়ছিলাম কিন্তু অ্যান্ডোনিউক্লিয়াস। ওই অ্যান্ডোনিউক্লিয়াস বা ইন্টিগ্রেজ একই জিনিস। আরেকটা হলো প্রোটিয়েজ। 3টা এনজাইম এখানে থাকলো নিউক্লিওক্যাপসিডে, এবং অ্যান্টিজেন থাকলো বা প্রোটিন থাকলো কি P24 প্রোটিন। ওটাকে আবার কাভারিং করে এই নিউক্লিওক্যাপসিড এটাকে আবার কাভারিং করে থাকছে কি ইনভ্যালপ। ইনভ্যালপ আমরা জানি কম্পোস্ট অফ কি, এটা লিপিড বাইলেয়ার এবং সবচেয়ে বাইরে কি থাকে গ্লাইকোপ্রোটিন, তাই তো। আউটার মেমব্রেন অফ গ্লাইকোপ্রোটিন সারাউন্ডেড বাই লিপিড বাইলেয়ার। তাহলে সবচেয়ে বাইরে থাকে গ্লাইকোপ্রোটিন, এবং এখানে তোমার 2 ধরনের এনজাইম থাকতেছে ইনভ্যালপ প্রোটিন। কি কি, গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন 41। এখন বুঝছো তো নাকি? তাহলে ভিতরে থাকতেছিল, তাহলে এটা হলো একটা হলো ফ্যামিলি হলো রিট্রোভাইরাস, এবং রিট্রোভাইরাসটা কি আরএনএ ভাইরাস, তাই তো। এবং এখানে আরএনএ ভাইরাসের একটা স্পেশাল ক্যারেক্টার কি, এটা হলো 2টা আরএনএ থাকবে, 2টা আরএনএ থাকবে এবং পজিটিভ স্ট্র্যান্ডের আরএনএ। হ্যাঁ, তারপরে দেখো ভাইরাস হলো সাবফ্যামিলি ল্যান্টিভাইরাস, কি জন্য এটা স্লো ইনফেকশন করে এই জন্য ল্যান্টিভাইরাস বলা হচ্ছে। আর ভাইরাস সাইজ হলো 80 to 100 ন্যানোমিটার। আর 3টা লেয়ার আছে অন্য ভাইরাসের মতোই। মাঝখানে একবারে প্রথম সেন্ট্রালি যেটা আছে সেটা হলো আরএনএ থাকবে, এবং এটা 2টা কপি থাকবে এবং কপি পজিটিভ স্ট্র্যান্ডেড। তারপরে তোমার হলো ওকে ঘিরে আছে হলো ক্যাপসিড। ক্যাপসিড হলো বার শেপ বা রেক্টাঙ্গুলার শেপ, এবং এখানে প্রোটিন আছে 24 প্রোটিন, এবং এখানে এনজাইম 3 ধরনের, একটা রিভার্স ট্রান্সক্রিপ্ট এনজাইম, ইন্টিগ্রেজ এবং প্রোটিয়েজ এনজাইম। আর এই দুটাকে কাভারিং করে আবার আছে হলো ইনভ্যালপ। ইনভ্যালপ কি লিপিড বাইলেয়ার, লিপিড দিয়ে গঠিত, এবং আরো কি থাকে গ্লাইকোপ্রোটিন থাকে। এবং এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে 2টা প্রোটিন আছে, এটা হলো গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন 41। এই তোমার হলো স্ট্রাকচার। তাহলে আগের মতোই, ঠিক আছে, খেয়াল থাকবে তো নাকি? রিটেন আসে, ভাই বাদ আমরা নাও ধরি, কিন্তু রিটেন আসবে। এটা দেখো এটাও অন্যভাবে এক্সপ্রেস করা হচ্ছে, একই ভাবে একই জিনিসই, এটা আবার ফুল দিয়ে ফুল। হ্যাঁ, ফুলের শব্দ আছে, কিন্তু ফুল দিয়ে কি করা হয়, অনেক কিছু করা হয়, তাই তো। এই ফুল দিয়ে একবারে এমনই ফুল আছে যে এই ফুল দিলে সে আর বাঁচবে না। যেমন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিল কি রাজীব গান্ধী, তাকে ফুলের মালা দেওয়া হয়েছিল, বা বিভিন্ন রাষ্ট্রনায়কদেরকে সন্ত্রাসী মারা হয় ফুলের মালা দিয়ে, তাকে শেষ করে দেওয়া হয়, তাই না? সেই ফুলের মালা। আচ্ছা, আগেরটা তোমরা আঁকবা, ওটা হলো প্রথম দিকে একটু কঠিন মনে হবে, দেখো। তারপরে এই যে এতক্ষণ যে আমরা পড়লাম স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচার যদি ভালো করে বোঝো তাহলে আমরা এটা বলবো, ইয়ে করবো যে এখানে কি কি জিন আছে, কি কি প্রোটিন আছে, এবং এগুলোর ফাংশন কি। হ্যাঁ, এই যে জিনস এন্ড প্রোটিন অফ এইচআইভি। জিনকে আমরা 3টা ভাগে ভাগ করবো। একটা হলো স্ট্রাকচারাল জিন, আরেকটা বলবো হলো রেগুলেটরি জিন দ্যাট আর রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, আর 3 নম্বরে বলবো অ্যাক্সেসরি জিন, যেগুলো নট রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন। 3টা হেডলাইনে ভাগ করবো। এটা কিন্তু আমরা ভাইবাতে ধরি না, রিটেনে আসে। এবং যখন
রেপ্লিকেশন পড়বো তখন এটা আমাদের একটু হেল্প করবে। স্ট্রাকচারাল জিন হলো 3 ধরনের, একটা গ্যাগ জিন, পল জিন এবং এনভেলপ জিন। গ্যাগ জিন, পল জিন এবং এনভেলপ জিন। গ্যাগ জিন, গ্যাগ জিনটা থাকে হলো তোমার নিউক্লিওকে, এটা হলো তোমার প্রোটিন তৈরি করে কোনটা, P24 প্রোটিন, P7 এবং P17। বেশ বেশ করে P24 এবং P17 এই দুটো অবশ্যই খেয়াল রাখবা। P24 এবং P17 প্রোটিন। P24 প্রোটিন এর কাজ হলো নিউক্লিওক্যাপসিড তৈরি করা। P17 প্রোটিন এর কাজ হলো ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করা। আর পলজিন হলো এগুলো ভিন্ন এনজাইম, এই যে আমরা জানলাম যে এই সাইডে কয়টা এনজাইম আছে, 3টা এনজাইম। এই 3টা এনজাইমকে তারা তৈরি করে। যেমন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ইন্টিগ্রেজ এনজাইম এবং প্রোটিজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি করে? ট্রান্সক্রাইবস আরএনএ জেনম ইনটু ডিএনএ। তার মানে হলো কি, আমাদের বডিতে যখন আমাদের যে এইচআইভিটা প্রবেশ করবে তখন আরএনএ থেকে ডিএনএ হবে, তখন এই এনজাইমটা সেখানে কাজ করবে। এই জন্য বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এখন আরএনএ থেকে ডিএনএ কেন হচ্ছে, মূল উদ্দেশ্যটা কি আমি পরে বলবো। ইন্টিগ্রেজ হলো ইট ইন্টিগ্রেট ভাইরাল ডিএনএ ইনটু হোস্ট সেল ডিএনএ। এই যে আরএনএ থেকে ডিএনএ হলো, তাই তো? এই ডিএনএ করবে কি, আমাদের যে হিউম্যানে কি থেকে আরএনএ থাকে না ডিএনএ থাকে? DNA, sir. ডিএনএ। এই ডিএনএ সঙ্গে আমাদের যে ক্রোমোজোমের ডিএনএ আছে, এই ডিএনএ এর সঙ্গে তারা একীভূত হবে, ইন্টিগ্রেট ওর সঙ্গে একীভূত হবে, তখন এই এনজাইমটা তাকে হেল্প করবে। আর ইন্টিগ্রেট ভাইরাল ডিএনএ ইনটু হোস্ট সেল ডিএনএ। আমরা যখন এটা পড়বো, রেপ্লিকেশন পড়বো, আরো ভালো বলবো। আর প্রোটিয়েজ, ক্লিপস প্রিকারসর পলিপেপটাইড ইনটু ফাংশনাল ভাইরাল পলিপেপটাইড। তোমরা অলরেডি জানো যে আমরা যখন এই রেপ্লিকেশন পড়াইছি তখন কি, এই যে তোমার যে ট্রান্সক্রিপশন, তারপর হলো তারপরে তার ট্রান্সলেশন, এগুলো পড়িনি? এগুলোর মাধ্যমে কি হয়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় মেসেজ আরএনএ, আর ট্রান্সলেশনের মাধ্যমে কি মেসেজ আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাই তো? তো প্রথম এই যে এইচআইভির ক্ষেত্রে প্রথম যে প্রোটিন মানে হলো পলিপেপটাইড যেগুলো তৈরি হয় সেগুলো অনেক বড় সাইজে হয়। বড় সাইজ হওয়ার জন্য সেগুলো কাজ করতে পারে না, তখন এই প্রোটিজ এনজাইম এগুলো করবে কি, তাকে ভেঙে টুকরো করবে যাতে সে ফাংশনিং করতে পারে। ক্লিপস প্রিকারসর পলিপেপটাইড ইনটু ফাংশনাল ভাইরাল পলিপেপটাইড। ঠিক আছে? তাহলে হলো 3টা এনজাইম, পলজিন তৈরি করতেছে 3টা এনজাইম ইনকোড করতেছে। রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম করতেছে কি, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে, ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে। আর ইন্টিগ্রেট করতে ওই ডিএনএ তৈরি হলো, ডিএনএটাকে আমাদের হোস্ট সেলের ডিএনএ এর সঙ্গে তাকে ইনসার্ট করতেছে, একীভূত করতেছে। তারপরে ফাইনালি যখন প্রোটিয়েজ কি করতেছে, ফাইনালি যখন আমাদের পলিপেপটাইড প্রোটিন তৈরি হলো সেগুলোকে ভেঙে ভেঙে টুকরা করে ফাংশনিং করবে বাই প্রোটিয়েজ। ঠিক আছে? তারপর হলো ইনভেলপ জিন। ইনভেলপ জিন আমরা অলরেডি কিন্তু জানিছি যে ইনভেলপ জিন ওখানে প্রোটিন আছে হলো গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন 41, তাই তো? ওইটা এখন আসবো। এই ইনভেলপ জিন এটা তৈরি করে হলো ইনভেলপ তৈরি করে। প্রথম যে ইনভেলপ প্রোটিনটা তৈরি হয় সেটার নাম হলো গ্লাইকোপ্রোটিন 160। ওটাই আবার ভেঙে তৈরি হবে 120 এবং গ্লাইকোপ্রোটিন 41। ঠিক আছে? ইনকোডস গ্লাইকোপ্রোটিন 160, এটার প্রিকারসর গ্লাইকোপ্রোটিন। এটা আবার ক্লিপ ভেঙে গিয়ে তৈরি করবে 2 ধরনের গ্লাইকোপ্রোটিন তৈরি করবে, একটা গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন 41। এখন এই গ্লাইকোপ্রোটিন 21 এর কাজ কি, অ্যাটাচমেন্ট টু CD4 প্রোটিন অফ হেল্পার টি সেল। হেল্পার টি সেলের যে CD4 রিসেপ্টর আছে ওর সঙ্গে এই গ্লাইকোপ্রোটিন 120 বাইন্ড করবে। আর গ্লাইকোপ্রোটিন 41 করবে কি, ফিউশন উইথ দা হোস্ট সেল। এটা পরে আমি আবারও আসতেছি, আপাতত এইটুকু জানো। আচ্ছা, তারপর হলো 2 নম্বর হেডলাইন কি, রেগুলেটরি জিন দ্যাট আর রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন। ভাইরাসের রেপ্লিকেশন এটা করার জন্য এটা লাগবে। কি কি আছে?
ট্যাট জিন এবং রিপ জিন, সংক্ষেপে ট্যাট এবং রিপ জিন। ট্যাট এবং রিপ জিন, ট্যাট এটা ইয়ে করে কি প্রোটিন তৈরি করে, ট্যাট প্রোটিন। এটা করবে কি অ্যাক্টিভেশন ট্রান্সক্রিপশন অফ ভাইরাল জিন, মানে ওই যে তোমার হলো মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, ঠিক আছে? ট্রান্সক্রিপশন মানে কি মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, তাই তো? এখানে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে এই ট্যাট জিনটা। অ্যাক্টিভেশন ট্রান্সক্রিপশনটাকে অ্যাক্টিভেশন করে কি করবে করবে তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। আর রিপ জিনটাকে করবে, এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো, এটা তৈরি হয় তোমার নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে তোমার সাইটোপ্লাজমে নিয়ে যাবে। রিপ জিনটা করবে কি ট্রান্সপোর্ট লেট মেসেঞ্জার আরএনএ ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। তাহলে এটা রেপ্লিকেশন। তাহলে ভাইরাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ তো প্রথম তৈরি হলো, মেসেঞ্জার আরএনএ থেকে সেটা নিউক্লিয়াস তৈরি হলো, সেখান থেকে আবার নিয়ে গেল সাইটোপ্লাজমে। আর অ্যাক্সেসরি জিন কি কি আছে? নেব জিন, তারপরে ভিপ জিন, ভিপিআর জিন এবং ভিপিইউ জিন। এগুলো যদি খেয়াল নাও থাকে, যারা খেয়াল রাখতে পারবা তারা করিও, না যারা খেয়াল রাখতে পারবে না আমাকে নামগুলো লিখিও। ভাইবাতে আমরা কখনোই ধরবো না, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। এই জন্য কে পড়বা কে পড়বা না সেটা তোমার সিদ্ধান্ত নেবা। আচ্ছা, নিপ জিনটা কি করে? নিপ প্রোটিন তৈরি করে নেপ জিন। এটা কি করবে? ডিক্রিজ CD4 protein and class MSC1 protein on surface of the infected cell. So CD8 plus cell cannot recognize and kill virus. তার মানে হলো কি, এই যে যখন একটা ভাইরাস যখন একটা সেলকে ইনফেকশন করে, তখন ওই সেলটা, তখন ওই ইনফেক্টেড সেলে কি হয়, ওই ভাইরাসটাকে, ভাইরাসের কি ভাইরাস ভেঙে যায়, তো ভেঙে গিয়ে কি ওটা কি MSC1 এর সঙ্গে বাইন্ড করবে, করে কি করবে সেলের সারফেস যখন চলে আসবে, তখন এই CD8 সেলটা তোমার কি করবে, তাকে রিকগনাইজ করবে এবং তাকে ওই ভাইরাস ইনফেক্ট সেলকে তারা মারবে। তাহলে এটা কিন্তু এই নেপ জিনটা করবে কি, এই CD4 প্রোটিনটাকে ডিক্রিজ করে দেবে। তারপরে ওই যে ক্লাস 1 MSC প্রোটিন যে তোমার ভাইরাস সেল ইনফেক্টেড সেলে যে ডিসপ্লে হয়, এটা ডিসপ্লে হতে দেবে না। না হলে হবে কি, এই CD8 সেলটা ওই ইনফেক্টেড সেলটাকে চিহ্নিত করতে পারবে না। তারপরে চিহ্নিত করতে যদি না পারে যে কোথায় ইনফেক্টেড চোর আছে, ডাকাত আছে, তাকে চিহ্নিত করতে না পারে, তাহলে পুলিশ কি করবে? চোর ডাকাত ধরতে পারবে না। তেমনই CD8 প্লাস টি সেলটাও ওই ইনফেক্টেড ভাইরাস ইনফেক্টেড সেলকে চিহ্নিত করতে পারবে না, যার ফলে ওকে মারতেও পারবে না। এটা হলো কাজ, ঠিক আছে? ডিক্রিজ CD4 protein and class 1 MSC protein on surface of infected cells, so CD8 plus cells cannot recognize and kill virus. ভিপ জিন, এগুলো আর আমি বলতে চাচ্ছি না। এটা সোজা কথা ইনফেক্টিভিটি বাড়ায় দেয়। অ্যাপোবেক 3G প্রোটিন, এটা আমাদের ডিফেন্স মেকানিজম। ভাইরাসের এটা পড়ানো হয় না, এটা পরে পড়ানো হবে। এর ডিফেন্স মেকানিজম, এই ডিফেন্স মেকানিজম কমে দেয়, ইনহিবিট করে। enhances inactivity by infectivity by inhibiting the action of ApoB 3G. এটা যখন পড়বো তখন আমরা জানবো, শুধু এইটুকু এখন জানো। আর ভিপিআর, এটা কি আর বলবো, বলতে যাচ্ছি না আমি। ভিপিইউ জিনটা কি করে? এই ভাইরাস যে তৈরি হলো, এটা সেল থেকে রিলিজ হতে সাহায্য করে। তাহলে মোটামুটি আমরা আবারও আসি, এই গুরুত্বপূর্ণ, এগুলো রাখবে। যেমন ডায়াগনোসিস যখন করবো তখন এই জিনিসগুলো আসবে, P24 জিনিসগুলো আসবে। তাহলে আমরা ভাবলাম হলো স্ট্রাকচারাল জিন, তারপর হলো রেগুলেটরি জিন দ্যাট আর রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, আর কিছু হলো অ্যাক্সেসরি জিন। স্ট্রাকচারাল জিন কি আছে? ড্যাগ জিন, পল জিন এবং ইনভেলপ জিন। ড্যাগ জিনের কাজ কি? এটা প্রোটিন ইনপুট করে P24, P17, আর হলো মেইনলি P24 প্রোটিন, এটার কাজ হলো নিউক্লিওক্যাপসিড তৈরি করা।
আর P17 প্রোটিন এটা কাজ করে ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করা। আর পলজিন কি করবে, এটা হলো এই সাইবের যে তিনটা এনজাইম আছে এগুলোকে তৈরি করবে, যেমন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ এবং প্রোটেজ এনজাইম তৈরি করবে। এবং রিভার্স ট্রান্সক্রিপ্টের কাজ হলো কি, ভাইরাস যখন প্রবেশ করলো তখন আরএনএ তো ভাইরাস, এটা আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। আর ইন্টিগ্রেজ কি, ওই যে ডিএনএ তৈরি হলো এটা আমাদের হোস্ট সেলের সঙ্গে একীভূত হবে। আর প্রোটেজ কি হলো, যে ভাইরাস যখন লাস্ট ইয়েতে কি ট্রান্সলেশনে পলিপেপটাইড তৈরি হলো, যে লার্জ যেটা হয় নন ফাংশনিং, সেটাকে ভেঙে ভেঙে টুকরা করে ছোট করবে এবং ফাংশনাল করবে। আর ইনভ্যালভ জিন প্রথম তৈরি করে কি, ইনপুট করে 160, এটা আবার ভেঙে তৈরি হবে তোমার গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন 140, গ্লাইকোপ্রোটিন 41। 120 এর কাজ কি, অ্যাটাচমেন্ট লেভেলে হেল্প করে। এটা ভাইরাসের কার সঙ্গে বাইন্ড করবে, আমাদের বডির হেল্পার টি সেলের যে CD4 প্রোটিন রিসেপ্টর আছে ওর সঙ্গে বাইন্ড করবে। আর CD41 করবে কি, ফিউশনে এই হোস্ট সেলের সঙ্গে ওই যে গ্লাইকোপ্রোটিন 120 যে প্রথম যে অ্যাটাচমেন্ট করলো, তারপর এটা ফিউশন করবে। তারপর ট্যাট-জিন কি কাজ কি হলো, এটা মেসেজ অ্যাক্টিভেশন ট্রান্সক্রিপশন অফ ভাইরাল জিন, তার মানে মেসেজ আরএনএ তৈরি করবে নিউক্লিয়াসে। আর র্যাপ জিনটা করবে কি, এই মেসেজ আরএনএ যে তৈরি হলো সেটাকে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যাবে। আর নেপ জিন কি হলো, এটা কি করবে, তোমার এই যে CD4 প্রোটিন এটা কমিয়ে দেবে এবং প্লাস MHC1 প্রোটিন তৈরি করবে, যার ফলে এই যে আমাদের যে CD8 প্লাস টি সেল, সাইটোটক্সিক টি সেল, এটা ভাইরাস ইনফেক্টেড সেলকে চিহ্নিত করতে পারবে, চিহ্নিত করতে পারবে না, যার ফলে তারা তাকে ডিস্ট্রয় কিল করতে পারবে না, এটাই কাজ। তারপর ভিপ জিনটা হলো কি, ইনফেক্টিভিটিটা বাড়ায় দেবে। কি বাড়ায় দেবে, এই যে অ্যাফোব্যাক 3G, এটা আমাদের ডিফেন্স মেকানিজম, এটার অ্যাক্টিভিটি কমায় দেবে। আর লাস্টলি ভিপিইউটা কি হবে, এটা ওই যে ভাইরাস তৈরি হলো এটাকে সেল থেকে বাইর করতে হেল্প করবে। এই তোমার হলো মোটামুটি কাজ। এখন খেয়াল রাখবো তো এটা। হ্যালো, থাকবে স্যার, একটু কঠিন হলো একটু মনে রাখা স্যার, কঠিন স্যার। কিন্তু আমি যেভাবে তোমাকে সিকোয়েন্সে বললাম এইভাবে সিকোয়েন্সগুলো খেয়াল রাখো। জি স্যার। তারপর এখন দেখো এই যে এইচআইভি রেপ্লিকেশন এইখানে এখন লাগবে। এই এত কিছু তোমাদের লাগবে না, এটা তোমাদের সম্ভবত রিটেনে আসে না। তোমার একটু দেখে নেবা, তোমার ওই যে প্র্যাকটিক্যাল লাইফে যেমন যাবা, তো তখন এটা খুবই প্রয়োজন তোমাদের জন্য হবে। আমরা ভাগ করবো হলো ওই যে এইচআইভি ভাইরাসের যে রেপ্লিকেশন স্টেজ গুলো ওইভাবেই। একটা হলো প্রথম হয় কি অ্যাটাচমেন্ট, তাই তো, আর্লি ইভেন্ট, মিডল ইভেন্ট এবং লেট ইভেন্ট, তাই তো। আর্লি ইভেন্টে কি বলা হয়, আর্লি ইভেন্টে অ্যাটাচমেন্ট, তারপর হলো আর কি penetration, বা এই যে আগে ফিউশন হবে, তারপর পেনিট্রেশন হবে, এই যে ফিউশন, তারপরে রিভার্স ট্রান্সক্রিপশন হবে, ইন্টিগ্রেশন হবে, এটা একটু ভিন্নভাবে বলাচ্ছি। তারপর ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এরপর হবে তোমার সিনথেসিস অফ ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল প্রোটিন, আর একটা ভাইরাস অ্যাসেম্বলড ইন সাইটোপ্লাজম এন্ড রিলিজ ফ্রম সেল বাই বার্ডিং। এখানে দেখো এই ফিগারটা দেখে নাও, এই জন্য তোমাদের মুখস্থ করার প্রয়োজন হয়, তোমার জিনিসটা ভালো করে বোঝার জন্য দেখে নাও। অ্যাপ্লিকেশন দেখো, এটা তোমার এই যে ইয়েতে আছে, তোমাদের যে ল্যান্স ওয়ারেন লেভিনসন, এটাতে দেখে নেবা। আমি এখান থেকেই ওই তোমার এই যে ম্যাক্সিমাম এগুলো নিয়ে আসছি, সবগুলো পাবা না, কিছু নিয়ে আসছি। দেখো এটা হলো একটা আমাদের সাপোজ ধরে নাও এটা হেল্পার টি সেল, এই সম্পূর্ণ ফিগারটা হলো হেল্পার টি সেল। আর এই যে কদমের অ্যাক্টিভিটি, এটা হলো ইকোসাইটাল এই যে ভাইরাস। ইকোসাইটালের তোমার সাইজটা কি, rectangular. না স্যার নরমালি তো মানে স্ফেরিক্যাল হয় স্যার। স্ফেরিক্যাল, ওই ইকোসাইটাল স্ফেরিক্যাল, এই যে সেই স্ফেরিক্যাল এটা ভাইরাস। এই ভাইরাসটা করবে কি, এই লাস্টে কাটা এগুলো কি গ্লাইকোপ্রোটিন স্পাইক, তাই তো, গ্লাইকোপ্রোটিন স্পাইক না, গ্লাইকোপ্রোটিন স্পাইক।
তো গ্লাইকোজেন স্পাইক ওর মধ্যে তোমার কি আছে তোমার ইনভলভে কি আছে প্রোটিন গ্লাইকোপ্রোটিন 120 এবং 41 স্যার 41 ইন কেস অফ HIB1 আর HIB12 এর ক্ষেত্রে 120 না থেকে সেখানে থাকবে 105 এখানে দেখো এই যে 120 গ্লাইকোপ্রোটিন 120 এটা তোমার CD4 প্রোটিনের সঙ্গে CD4 রিসেপ্টর বা CD4 প্রোটিন এর সঙ্গে তোমার বাইন্ড করবে আর HIB2 এর ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন 105 বাইন্ড করবে তোমার CD4 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো ওকে যখনই বাইন্ড করলো সঙ্গে সঙ্গে হবে কি এখানে কিছু কেমোকাইন রিসেপ্টর আছে কেমোকাইন রিসেপ্টর 5 এবং কেমোকাইন রিসেপ্টর 4 আমি সংক্ষেপে নিয়ে আসি বেশি এক্সপ্লেন করবো না এগুলো কাকে বলা হয় এগুলো আর বলতে হবে কোরিসেপ্টর সোজা কথা কোরিসেপ্টর এগুলো কোরিসেপ্টর দুই ধরনের একটা কেমোকাইন রিসেপ্টর 5 এবং কেমোকাইন রিসেপ্টর 4 আচ্ছা এগুলো আছে এর সঙ্গে তোমার বাইন্ড করবে যখনই বাইন্ড করলো তখনই হবে কি তুমি আমি কি বললাম যে গ্লাইকোপ্রোটিন তোমার ওই তোমার প্রোটিন গুলো কি পিনের মধ্যে তাই তো পিনের হেডে থাকে তোমার কি গ্লাইকোপ্রোটিন 120 আর তোমার পিনের লেজে কি থাকবে গ্লাইকোপ্রোটিন 41 যখনই তোমার গ্লাইকোপ্রোটিন 120 যখন বাইন্ড করলো তখন সেখানে একটা কনফিগারেশন চেঞ্জ হবে তার যে ক্যারেক্টার চেঞ্জ হবে তখন চেঞ্জ হয় কি হবে গ্লাইকোপ্রোটিন 120টা ওই ভাইরাসের ভিতরে দিকে ঘুরে চলে যাবে এবং 41 যেটা থাকলো সেটা বের হয়ে চলে আসলো বাইরের দিকে এক্সপ্রেশন হবে হয় তখন তোমার এই হোস্ট সেলের সঙ্গে ফিউশন করবে হোস্ট সেল কি এই যে তোমার এই সেলটা বেশ করে মেইনলি তোমার হলো তোমার হলো ইয়ের সঙ্গে বাইন্ড করবে এই যে হেল্পার টি সেল ঠিক আছে যখন বাইন্ড করলো তো ওটা পিনের যেহেতু পিনের মতো ওটা কি চোখা তাই তো ওটা করবে কি এই যে CD4 হেল্পার টি সেল এটাকে ওটা দিয়ে আঘাত করবে তখন এখানে ছিদ্র তৈরি হলো চ্যানেল তৈরি হলো এই চ্যানেল দিয়েই এই ভাইরাসের যে আরএনএ আছে না 2টা কপি এইটা তোমার হলো ভিতরে প্রবেশ করলো এটাকে বলা হলো ভাইরাস রিলিজ ভাইরাল রিলিজ আমার ফিগারে আবার ইয়েটা আগেরটাই যাই এইখানে ফিগারটা দেখো এই যে এখানে হলো গ্লাইকোপ্রোটিন 120 এই এখানে মাথাটাই আসলে গ্লাইকোপ্রোটিন 120 ইনভলভ প্রোটিন তো দুই ধরনের তাই তো মাথায় আছে গ্লাইকোপ্রোটিন 120 আর এই যে পিনের যে লেজটা এখানে কি আছে গ্লাইকোপ্রোটিন 41 তাহলে এই গ্লাইকোপ্রোটিন 120 এটা কার সঙ্গে বাইন্ড করবে CD4 রিসেপ্টর তাই তো বাইন্ড করলো এবং একই সঙ্গে বাইন্ড করবে কি কিছু কো রিসেপ্টর আছে নাম হলো কেমোকাইন রিসেপ্টর 5 এবং কেমোকাইন রিসেপ্টর 4 ঠিক আছে যখন এই কো রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো সঙ্গে সঙ্গে ভাইরাসের যে কনফরমেশনাল চেঞ্জ হবে তার একটা ফিগার চেঞ্জ হবে হয় কি হবে এই যে তোমার গ্লাইকোপ্রোটিন 120 এই পিনটা সম্পূর্ণ ঘুরে যাবে ঘুরে গিয়ে 120টা তোমার ভিতরের দিকে চলে গেল আর এই যে তোমার লেজটা 141 এটা তোমার বাইরের দিকে এক্সপ্রেশন হলো ওকে 41 যেটা চোখা তাই তো শার্প এটা তখন কি হবে এটা এই যে হোস্ট সেলের আমার হোস্ট সেল বলতে কি যে আমাদের CD4 হেল্পার টি সেল একে কি করবে এটা ছিদ্র করবে হ্যাঁ ছিদ্র করলে কি হবে সেখানে চ্যানেল তৈরি হলো আর চ্যানেল দিয়ে ভাইরাসের যে আরএনএ এইটা আমাদের হেল্পার টি সেলে ভিতরে রিলিজ হলো এখন বুঝছো জি স্যার তাহলে এখানে এখন দেখো তাহলে এইখানে তাহলে তোমার হলো একটু ভাইরাস রিলিজ হলো দুইটা কপি নিউক্লিক অ্যাসিড তৈরি আসলো দুইটা কপি আসলো এখানে তাই তো এটা হলো কি আরএনএ আসলো
আরএনএ আসে হলো কি, আরএনএ থাকে, এর উপরে কাজ করে তোমার হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কাজ করবে, করে এখান থেকে তোমার তৈরি হবে ডিএনএ হবে। এই জন্য বলা হচ্ছে রিট্রোভাইরাস। আরএনএ থাকলো কিন্তু ডিএনএ তৈরি হলো, রিভার্স হলো, এই ডিএনএ কপি, ডিএনএ তৈরি হলো। এখন এই ডিএনএ ভাইরাল ডিএনএ, এটাকে বলা হয় ভাইরাল প্রোভাইরাল ডিএনএ। এই ডিএনএ তৈরি হলো, এটা হবে কি আমাদের যে হোস্ট সেল, এটা হোস্ট সেলের নিউক্লিয়াস, এখানে তো তোমার কি থাকে, ডিএনএ থাকে, তাই তো? এই ডিএনএ এর সঙ্গে এটা একীভূত হবে। একীভূত হেল্প হেল্প করবে কি, ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশনের কে করবে, ইন্টিগ্রেট যে এনজাইম Integration. আছে ওইটা হেল্প করবে। ঠিক আছে, ওটা ওই যে ভাইরাস আমাদের যে হোস্ট সেলে যে ডিএনএ আছে, ডিএনএ ডিফারেন্ট পার্টে এটা একীভূত হবে, জড়ো হবে। ঠিক আছে, এখন এখানে কেন হচ্ছে এই যে ডিএনএ, এই যে আরএনএ ভাইরাস, আরএনএ থেকে ডিএনএ তৈরি হলো কেন, বেশি কিছু জানি না আমি, একটা বোঝাই যে পানি আর হলো তোমার এই যে তেল একসঙ্গে মিক্সার হয়, একসঙ্গে মিক্সার হয়, হ্যাঁ? হ্যাঁ স্যার। হয় না, ভেসে থাকে, তাই তো? তো সেই ওটাকে একটা আমি জাস্ট একটা উদাহরণ দিই। তো তেমনি আরএনএ কখনো ডিএনএ সঙ্গে একসঙ্গে একীভূত হয় না। ওই জন্য আরএনএ কে এখানে প্রথম ডিএনএ করে নিচ্ছে, ডিএনএ করে নিয়ে ডিএনএ আমাদের বডিতে প্রবেশ করতেছে। ঠিক আছে, তাহলে এই জন্য রিট্রোভাইরাস, এখন বুঝলো তো রিট্রোভাইরাস কেন বলা হচ্ছে? এই যে আরএনএ থেকে ডিএনএ হলো, ঠিক আছে, এই জন্য রিভার্স করে আসতেছে। এখন ডিএনএ আমাদের হোস্ট সেলের সঙ্গে বা আমাদের হোস্ট সেলের যে ডিএনএ এর সঙ্গে একীভূত হলো, তাই তো? হওয়ার পরে কি হবে, এখান থেকে আবার তোমার এই ট্রান্সক্রিপশন হয়, একদিকে হবে তোমার হলো মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, আর আরেক দিকে হবে, প্রথম হলো মেসেঞ্জার আরএনএ, তাই তো? আরেক দিকে হবে তোমার আরএনএ জেনম, ওখানে আবার তোমার আরএনএ জেনম তৈরি হবে, আরএনএ জেনমটা তৈরি হবে এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। এখানে আমাদের হোস্ট সেলের যে তোমার পলিমারেজ আছে, ওই পলিমারেজ এখানে হেল্প করবে, হেল্প করে এখানে হবে মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি হবে তোমার হলো তোমার এই যে ট্রান্সলেশন হয় তৈরি হলো পলিপ্রোটিন বা তোমার পলিপেপটাইড। এগুলো হবে কি লার্জ হলে কাজ করতে পারবে না, তখন কি হবে, এখানে আমাদের যে আরেকটা এনজাইম কি আছে, প্রোটিয়েস এর উপর ভেঙে টুকরো টুকরো করে ছোট খণ্ডে তৈরি করলো, তখন সে কাজ করতে হবে, তখন বলবো এটা ফাংশনাল প্রোটিন। তাহলে এখানে আমাদের ফাংশনাল প্রোটিন তৈরি হলো, সেটা হলো, তাই তো? ফাংশনাল প্রোটিন হলো এবং আরএনএ হলো, এগুলো তো আবার ফাইনালি কি হবে, অ্যাসেম্বল হবে, এক জায়গায় জড়ো হবে, এক জায়গায় জড়ো হয়ে দেখো এখানে, এক জায়গায় জড়ো হয়ে দেখো এখানে ভাইরাস তৈরি হলো, এখানে দুইটা কপি তৈরি হলো এবং এখানে একটি ক্যাপসিড তৈরি হলো, এখনো কিন্তু ইনভ্যালভ তৈরি হয়নি। এরপরে কি করবে, এই যে এখানে আসবে এনজাইম আমাদের আছে না, ওদের এনজাইম আরেকটা কি আছে, ওই জিন একটা কি আছে, ওই জিন ডিপিউ জিনটা রিলিজ করতে হেল্প করবে, এই সময় ওই জিনটা কাজে আসবে। এখানে দেখো আরএনএ ভাইরাস কিভাবে তোমার ইনভলভ ভাইরাস কিভাবে তোমার রিলিজ হয়, রিলিজ হওয়ার কি করে, বাই বার্ডিং, তাই তো? এই সেই বার্ডিংটা এখানে দেখো, এই ভাইরাসটা করবে কি, আমাদের এই যে CD4 হেল্পার টি সেলের যে তোমার সেল মেমব্রেন, ওটার বারবার পুশ করবে, চাপ দিবে, চাপ দিতে দেখো ওটা দেখো সেপ্টা হয়ে গেছে না, একবারে একদিকে কি থলের মতো হয়ে গেছে না, আস্তে চাপ দিতে যখন থাকবে ওটা তখন কিন্তু দুর্বল হবে, ওই সেল মেমব্রেন দুর্বল হয়ে যাবে। একসময় দুর্বল হয়ে গেলে হবে কি, ওটা তখন ছিদ্র, তখন ওটা ওই যে আমার ওই সেল থেকে সেপারেট হবে, হয় ভাইরাস তখন করবে কি, ওই যে তোমার যে সেল মেমব্রেনটা হলো ওইটা সে নিজের গায়ে সে একবারে জড়ায় দিল, এইভাবে তৈরি হলো ইনভ্যালভ। তারপরে তোমার হলো এটা বের হয়ে চলে আসলো, হ্যাঁ, এটা তোমার হলো রেপ্লিকেশন। তাহলে এখানে দেখো তোমার হলো প্রথম ভাইরাসটা কি হলো, ভাইরাসটা প্রথম তোমার হলো ভাইরাসের যে গ্লাইকোপ্রোটিন 120,
এটা বাইন্ড করলো কার সঙ্গে? সিডি হেল্পার টি সেলের CD4 রিসেপ্টর বা CD4 প্রোটিনের বাইন্ড করলো। একই সঙ্গে কি কো রিসেপ্টরের সঙ্গে কিছু আছে বাইন্ড করলো। কো রিসেপ্টর কি আছে? কেমোকাইন রিসেপ্টর 5 এবং কেমোকাইন রিসেপ্টর 4 এগুলোর সঙ্গে বাইন্ড করলো। বাইন্ড যখনই করলো তখন তার একটা কনফর্মেশনাল চেঞ্জ হলো। তার মরফোলজি একটা চেঞ্জ হলো। চেঞ্জ হয় কি? গ্লাইকোপ্রোটিন 120টা সেলের ভিতরে চলে গেল আর 41টা বাইরের দিকে সে এক্সপ্রেশন করলো। এবং ওটা যেহেতু শার্প, ওটা কি করবে? সেলের ভিতরে যখন সেল মেমব্রেনকে সে কি করবে? হোল তৈরি করবে, ছিদ্র তৈরি করবে। ওই হোল দিয়ে ছিদ্রতে কি করবে? আরএনএ আর এই ভাইরাল যে আরএনএ এটা আমাদের হোস্ট সেলে যে সেলে ইয়ে করলো, ইনফেকশন করলো সেখানে রিলিজ হলো। সেটা কি হলো? রিলিজ হলো কি? আরএনএ হলো। এখন আরএনএ থেকে কি হবে? ডিএনএ হবে। এখানে কোন এনজাইম আসবে? রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম আসবে। ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আসবে। ডিএনএ হলো। ডিএনএ তখন আবার কি করবে? আমাদের যে হোস্ট সেলের যে ডিএনএ ওর সঙ্গে একীভূত হবে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এবং এখানে হেল্প এনজাইম কোন এনজাইম হেল্প করবে? ইন্টিগ্রেস বা আরেক নাম হলো এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে? তারপরে পরে ফিগারে পরে স্টেজে আসো এবং এই যে এইখানে যে ইন্টিগ্রেশন হলো, এই ইন্টিগ্রেশন হওয়ার পরে কিন্তু বহুদিন কিন্তু তারা কিন্তু থাকে, কিন্তু সহজে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাইরাস তৈরি হয় না। তারপরে এখানে দেখো সরি ভুল বললাম, এখানে ভাইরাস তাড়াতাড়ি তৈরি হবে এখানে। আর এখানে তারপরে দেখো তারপরে কি হবে? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হবে এবং আরএনএ যেন এক্সপ্রেশন হবে। তিনটা জিনিস হবে এখানে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হবে? মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। আরেকটি কি? ট্রান্সলেশনের মাধ্যমে কি? প্রোটিন তৈরি হবে, তাই তো? প্রোটিন তৈরি হলো। আর অন্য সাইডে কি হবে? তোমার আরএনএ যেন তৈরি হলো। এখন এই প্রথম যে প্রোটিন গুলো তৈরি হলো সেগুলো লার্জ, এগুলোকে ভেঙে দেবে। ভেঙে দিলে কে ভেঙে দেবে? এখানে প্রোটিয়েজ এনজাইম ভেঙে দেবে, তাই তো? প্রোটিয়েজ এনজাইম ভেঙে দিলে তারা কি হলো? ফাংশনাল পলিপেপটাইড তৈরি হলো। তাহলে এখন এই যে আমরা পাইলাম পলিপেপটাইড পাইলাম, আরএনএ জিন পাইলাম, এগুলো আবার অ্যাসেম্বল হলো, এক জায়গায় জড়ো হলো। অ্যাসেম্বল এক জায়গায় জড়ো হয়ে সেখানে হলো আরএনএ কে জড়ে কি হলো? ক্যাপসিড এখানে তাকে হলো, তাই তো? ওই পর্যন্ত কিন্তু তোমার এখনো ইনভ্যালভ আসে নাই। এখন এটা যদি ইনভ্যালভ ভাইরাস, এটা কি করবে তখন? হোস্ট সেলের যে মেমব্রেন এটা বারবার পুশিং করবে, প্রত্যেক দিনে উইক হয়ে যাবে, আলটিমেটলি এটা ছিঁড়ে যাবে। তো ওই অংশটাকে সে নিজের দিকে সে ইয়ে করবে, জড়ায় নেবে, যার ফলে ইনভ্যালভ তৈরি হলো। তারপর সে ওইভাবে সে বার্ডিং এর মাধ্যমে সে বের হয়ে চলে আসবে। এখন বলছো তো এটা বেশি কিছু জানতে হবে না। এখানে তোমাদের ফিগারটা আসবে, এখানে দেখো তো। না আসে না, এটা আমি তোমাদের দেখাইতে পারছি না কেন? না, আচ্ছা এটা একটু আচ্ছা এখন তাহলে ওটা অ্যানিমেশন দেখাতেছিলাম, কিন্তু অ্যানিমেশনটা তোমাদের এখানে দেখাতে পারতেছি না। এখানে এখন দেখো তো, প্রথম ইয়েতে দেখো তো, রিট্রোভাইরাস। এখন তো রিট্রোভাইরাস এখন বলছো কিনা? These are involved virus with an ecocidal capsid and two identical strands of single-stranded linear positive polarity RNA. মানে মোট কথা হলো যে এটা একটা ইনভ্যালভ ভাইরাস এবং ক্যাপসিডটার সাইজ কি ইকোসাইডাল, এবং এখানে আরএনএ করা আছে সিঙ্গেল স্ট্যান্ডার্ডই করা থাকে, দুইটা আরএনএ থাকে, দুইটা থাকবে স্যার। দুই কপি থাকে। ঠিক আছে? তাহলে এখন বুঝলা তো? একটু মুখস্থ করি এটা। ঘোরা বেসায় সহজ জিনিসটাকে ঘোরা বেসায় বিভিন্ন ভাবে কঠিন ভাবে নিয়ে আসে, এই হলো অবস্থা। আমাদের পন্ডিতরা এটাই করে। তাহলে এই রিট্রোভাইরাস এটাই, ঠিক আছে? These are involved virus with an ecocytal capsid and two identical strands of single-stranded linear positive polarity RNA.
আরএনএ থাকতেছে হলো সিঙ্গেল স্ট্র্যান্ড দুইটা কপি থাকতেছে, টু আরএনএ স্ট্র্যান্ড মানে দুইটা কপি থাকতেছে। আর রিট্রো বলা হচ্ছে কেন? রিট্রো পারটেন্স টু দা রিভার্স ট্রান্সক্রিপশন অফ আরএনএ জেনোম ইনটু ডিএনএ। এই যে আরএনএ থেকে ডিএনএ, এই যে আরএনএ, এই তো এইচআইভি তো আরএনএ ভাইরাস। আরএনএ আমাদের বডিতে যখন প্রবেশ করতেছে তখন কি হচ্ছে? আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তাই তো? ব্যাকে চলে যাচ্ছে, তাই তো? এই জন্য নাম হলো রিট্রো। রিট্রো মানে ব্যাকে চলে যায়। হ্যাঁ? এখন বুঝলা? এখন এতক্ষণ যদি বুঝতে থাকো তাহলে ক্রাইটেরিয়া কি হবে? এবং আমি যে ফিগার দেখাইলাম, এটা কি ইনভ্যালিড ভাইরাস? অবশ্যই। রিট্রো ভাইরাস কি ইনভ্যালিড ভাইরাস? আর এখানে আরএনএ আছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, এটা 2 কপি এখানে দিবা না। আর এখানে কি এনজাইম আছে, একটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম না হলে তোমার কিন্তু তোমার এই যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে না, ঠিক আছে? আর অন্যগুলাতে তোমার অন্য ভাইরাসে, রিট্রো ভাইরাস শুধু তোমার হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, কিন্তু অন্য ভাইরাস থাকে না, ঠিক আছে? এখন খেয়াল রাখবে রিট্রো ভাইরাস, অবশ্যই এটা খেয়াল রাখবা, ভাইবা রিটেন। আমরা তো ক্লাসিফিকেশনে বলেছি একটা প্যাথোজেনিক আর একটা নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক মানে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1 এবং 2, আর হলো এইচআইভি 1 এবং এইচআইভি 2। এই তো হলো প্যাথোজেনিক ক্লাসিফিকেশন। আর নন প্যাথোজেনিক হলো ফোমি ভাইরাস, প্লাসেন্টাল ভাইরাস এবং হিউম্যান জেনোম ভাইরাস, এই ক্লাসিফিকেশন। আর এইচআইভি ইনফেকশন হলো, এটা পরে আবার যখন আমি যখন এই যে সাইন সিমটম পড়াবো তখন তোমার বল শেষে আবারও বলবো এইটুকু। তাহলে এর আগে বুঝলা তো, পড়ে নিও, তাহলে আবার দেখবে তোমাদের হবে। তাহলে এখানে তাহলে এখন দেখো তোমার হলো ফিগারটা, এখন এই ফিগারটা এখন দেখো, এটা তো তোমার আরএনএ ভাইরাস, তাই তো? এবং রিট্রো ভাইরাসের মধ্যে ফ্যামিলি হলো রিট্রো ভাইরাস, আর সাব ফ্যামিলি কি লেন্ডি ভাইরাস, তাই তো? আর এখানে কি আছে? মাঝখানে আছে তোমার টু কপি অফ আরএনএ, হ্যাঁ, পজিটিভ পোলারিটি। আর একে কাভারিং করে আছে তোমার হলো ক্যাপসিড। এই ক্যাপসিড এটা কি ইকোসাইড্রাল বা বাস শেপড, এবং এটা শেপটা কি রেক্ট্যাঙ্গুলার, তাই তো? রেক্ট্যাঙ্গুলার। এবং এখানে প্রোটিন আছে কি P24 প্রোটিন আছে, এবং এখানে এনজাইম আছে 3টা। কি কি আছে? রিভার্স ট্রান্সক্রিপ্ট এনজাইম আছে, তারপরে ইন্টিগ্রেজ এবং প্রোটিয়েজ। তারপরে তোমার এটাকে আবার কাভারিং করে থাকতেছে কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনে এখানে তোমার যে তোমার এই যে গ্লাইকোপ্রোটিনের 2 ধরনের প্রোটিন এখানে আছে। কি কি আছে এখানে? 120 এবং গ্লাইকোপ্রোটিন 41। তাহলে এখানে দেখো গ্লাইকোপ্রোটিন 120, একটা পিন, যেটা পিনে আসলে গ্লাইকোপ্রোটিন 120। আর এই যে এইখানে দেখো তোমার ইয়েতে দেখো যেটা লেস, সেটা একটা আছে 41। আর তোমার এইচআইভি 2 তে তোমার 120 থাকে না, সেখানে থাকে হলো তোমার গ্লাইকোপ্রোটিন 105, 105। এই হলো তোমার ফিগার, তাই তো? তাহলে এটা এখন আর এই ফাংশনটা যে জিনস এন্ড প্রোটিন, এটা তো বুঝলা যে স্ট্রাকচার জিন কিছু আছে আর কিছু নন স্ট্রাকচার কিছু আছে হলো যেগুলো রেগুলেটরি জিন যেটা রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, আর কিছু আছে অ্যাক্সেসরি জিন যেগুলো রেগুলার তোমার হলো কি রেপ্লিকেশন হেল্প করবে না। স্ট্রাকচার জিনের মধ্যে কি গ্যাপ জিন, পল জিন এবং ইনভ্যালিড জিন। গ্যাপ জিনে এনকোড করে P24 এবং P17। P24 এর কাজ হলো নিউক্লিয়র ক্যাপসিড তৈরি করা, আর P17 এই জিনের কাজ হলো ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করা। আর পল জিন কাজ করে কি এই যে এনজাইমেটিক প্রোটিন। এনজাইম 3টা এনজাইম আছে, এই 3টাকে তারা তৈরি করবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ এবং প্রোটিয়েজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি এনজাইম কি করবে? ভাইরাস যখন আমাদের বডিতে প্রবেশ করবে তখন আরএনএ কে সে সেন্স করে সে করলো ডিএনএ কে, তারপরে ডিএনএ তৈরি হলো। এই ডিএনএ আমাদের হোস্ট সেলের সঙ্গে একীভূত হবে, সেখানে কে কোন এনজাইম আসবে? ইন্টিগ্রেজ, তাই তো? তারপরে ফাইনালি এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এর মাধ্যমে কি হবে? লার্জ পলিপেপটাইড তৈরি হবে, যেগুলো ফাংশন বেশি বড় হওয়ার জন্য ফাংশনিং করতে পারে না। তখন কি হবে? সেগুলো কি হবে তখন? এই প্রোটিয়েজ এনজাইম তাদেরকে ভেঙে টুকরা টুকরা করে ছোট পলিপেপটাইড, স্মল পলিপেপটাইড তৈরি করবে, এবং সেগুলো
ফাংশনাল, এই হলো তোমার হলো পল জিনের কাজ। আর এনভেলপ জিন হলো এটা ইনক্লুড করে 160, এটা আবার ভেঙে পরে হবে গ্লাইকোপ্রোটিন 120 এবং 41। 120 কাজ হলো গ্লাইকোপ্রোটিন যে আমাদের যে CD4 হেল্পার টি সেল, ওর সঙ্গে হেল্পার টি সেলের CD4 প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে এই গ্লাইকোপ্রোটিন 120। আর 41টা কি করবে, হোস্ট সেলের সঙ্গে ফিউশন করবে, তাই তো? ওই যে ভৌত অংশ, সার্ফ অংশটা প্রথম ফিউশন করলো, তারপর ওর মধ্যে ছিদ্র তৈরি করলো, চ্যানেল তৈরি করলো, এবং ওর মাধ্যমে তোমার কি ভাইরাসটাকে আরএনএ কে রিলিজ করে দিল আমাদের বডিতে। এই হলো ইনভেলপ জিনের এই কাজ। তারপর ট্যাগ জিনের কাজ কি, তোমার ওই যে তোমার ট্রান্সক্রিপশনের মাধ্যমে তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএ তৈরি হলে কি হবে, ধরে হলো নিউক্লিয়াসে, ওই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যাবে কি এই রেপ জিনটা। আর একটা কি হলো অ্যাক্সেসরি জিন, নেপ জিন। নেপ জিন কি করবে, আমাদের ভাইরাসের যে এই যা কি বলে যে আমাদের সেনাবাহিনী CD4 প্রোটিন সাইটোটক্সিক টি সেল, এটা কি করবে, এই তোমার হলো কাজ করে কি হবে, যখন একটা ভাইরাস ইনফেক্টেড সেল হয় তখন সেখানে কি হয়, MS1 কি 1 সেখানে চলে আসবে, তাই তো? সেল সার্ফেসে তখন CD8 সেল তাকে রিকগনাইজ করবে এবং তাকে মেরে ফেলবে। এই সমস্ত ক্ষেত্রে নেপজিনটা কি করবে, এই CD4 প্রোটিন এটাকেও কমায় দেবে এবং প্লাস MSA1টাও কমায় দেবে, যার ফলে CD8 প্রোটিন বা সাইটোটক্সিক সেল তাকে রিকগনাইজ করতে পারবে না, কিল করতে পারবে না। এই হলো ফাংশন। আর লাস্টে আরেকটা ভিপি আর ভিপ জিন কাজ হলো ওই যে ইনফেক্টিভিটি বাড়ায় দেবে বাই ইনহিবিটিংটা FOXP3G। FOXP3G এটা আমাদের পরে আমরা পড়ে নেব। আর ভিপিউটা কি, ভাইরাস সেল থেকে ভাইরাস তৈরি হয় এখান থেকে তাকে রিলিজ করতে হেল্প করবে। এই হলো তোমার হলো কাজ। তাহলে রেপ্লিকেশনটা তোমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, এটা পরীক্ষায় সম্মত আসে না। আচ্ছা, এখন আচ্ছা এইচআইভি ট্রান্সমিশন কিভাবে হয়, এইচআইভি ট্রান্সমিশনটা তিন ভাবে হয়। একটা সেক্সুয়াল প্যারেন্ট, যেহেতু ইনভ্যালপ, আমি অলরেডি সেদিন বলেছিলাম ইনভ্যালপ আরএনএ গুলো মেইনলি এই মেথড গুলোতে হয়, সবগুলোই নয় তা বলে, কিছু কিছু সেক্সুয়াল ট্রান্সমিশন, সেক্সুয়াল কন্টাক্ট, প্যারেন্টাল এবং পেরিনেটাল, এই সেম টু এই হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস অলরেডি পড়াইছি। একই জিনিসই তোমার খেয়াল রাখো, তাহলেই হবে। সেক্সুয়াল কন্টাক্ট হলো, প্যারেন্টাল হলো ট্রান্সমিশন অফ কন্টামিনেটেড ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট। তারপরে ড্রাগে বোঝানো হয় ইন্টারভেনাস, এই যেমন নিডল, এগুলোর মধ্যে প্যাকট্রিং, তারপরে এগুলো তোমার জানো, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো আর বলতেছি না। আর পেরিনেটাল বলতে কি, বাচ্চা যখন গর্ভবতী অবস্থায় প্লাসেন্টা ক্রস করবে, তারপরে যখন ডেলিভারি হবে তখন বার্থ ক্যানাল দিয়ে তোমার বাচ্চা ইনফেক্ট হতে পারে, আবার ডেলিভারির পরে কি হবে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়াতে পারে। এই তিনটার মাধ্যমে ছড়াতে পারে। এখন তোমরা প্যাথোজেনেসিস এটা এখন পড়তে হবে। প্যাথোজেনেসিস অফ এইচআইভি ইনফেকশন বা এইডস, এটার কোশ্চেন আরেকভাবে আসে, সেটা তোমার হলো এই CD4 প্রোটিন হেল্পার টি সেল কিভাবে কমে, এটাও কোশ্চেন আসে। হ্যাঁ, এখন পরীক্ষায় আসে এটা। আমরা এখানে দেখো, আফটার এন্টারিং দ্য ব্লাড স্ট্রিম, তার মানে হলো কি, এই যে আমার 3 মেথডে যে প্রবেশ করার পরে আলটিমেটলি যাবে কোথায়, ব্লাড স্ট্রিমে, তাই তো নাকি? হ্যালো, জি স্যার। ব্লাড স্ট্রিম চলে গেল। আপনার এই জন্য বলছে আফটার এন্টারিং দ্য ব্লাড স্ট্রিম এইচআইভি ইনফেক্টস CD4 প্লাস টি সেল। CD4 প্লাস টি সেল আরেকটা হলো হেল্পার টি সেল, ওটাকে ইনফেকশন কিভাবে করলো সেটা অলরেডি রেপ্লিকেশন আমি বললাম। এখন কি হলো, ইনফেকশন কিভাবে করতে থাকে, এইচআইভি বাইন্ডস উইথ দ্য CD4 রিসেপ্টর ইন দ্য CD4 প্লাস টি সেলস বা হেল্পার টি সেল। হেল্পার টি সেলে CD4 রিসেপ্টর সঙ্গে বাইন্ড করলো, কার মাধ্যমে, গ্লাইকোপ্রোটিন 120 মাধ্যমে বাইন্ড করলো।
আর প্যাথোজেন আমি সম্পূর্ণ বললাম না, কিন্তু ওই যে তোমার কোশ্চেন আসবে কার মাধ্যমে বাইন্ড করে, গ্লাইকোপ্রোটিন 120 আর এইচআইভি 2 এর ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন 105। ওই কারণে কিন্তু রেপ্লিকেশন তোমাদের আমি বললাম। তাহলে এইচআইভি binds with the CD4 receptor on the CD4 plus T cells। হেলপার টি সেলের CD4 receptor বাইন্ড করলো, বাইন্ড করার পরে কি হলো, the virion then enters the cell and replicates within the CD4 plus T cells and shut down the protein synthesis of T cells। ভাইরাস তাহলে কি হেলপার টি সেলের ভিতরে প্রবেশ করলো, রেপ্লিকেট করবে, রেপ্লিকেট করলে কি হবে, ওই সেলটা কি মারা যাবে না? মারা যাবে তো, কে মারা যাবে? আরেকটা কি করবে, রেপ্লিকেশন করবে, পাশাপাশি ওই ভাইরাস তো একটা সেল, আমাদের সেলগুলো কি কন্টিনিউয়াসলি প্রোটিন সিনথেসিস করে না, এখানে করতে দেবে না, শাট ডাউন দ্য প্রোটিন সিনথেসিস অফ টি সেল। ঠিক আছে, দুইটা করলে, একটা রেপ্লিকেশন করতেছে এবং একই সঙ্গে ওই হোস্ট সেল যাতে প্রোটিন সিনথেসিস না করতে পারে ওটাও তারা করতেছে, দুটা করতেছে। আলটিমেটলি কি হলো, যখনই তখন কি হবে, তখন আমাদের যে সেনাবাহিনী ভাইরাস ইনফেক্টেড সেলস, তোমার যে সাইটোটক্সিক টি সেল কি করবে, ভাইরাস ইনফেক্টেড সেলকে মারিয়ে ফেলবে। তাহলে ভাইরাস ইনফেক্টেড CD4 প্লাস টি সেল মানে হেল্পার টি সেল ইজ অলসো ডিস্ট্রয়েড বাই সাইটোটক্সিক টি সেল। তাহলে মারা যাচ্ছে দুই ভাবেই, কিন্তু একটা হলো যে প্রথম ভাইরাসটা প্রবেশ করলো হেল্পার টি সেলের ভিতরে এবং রেপ্লিকেশন করলে হেল্পার টি সেলটা মারা যাবে, পাশাপাশি কি করে প্রোটিন সিনথেসিস তারা শাটডাউন করে কমে দেবে, তারপর সেইভাবে মারা যাচ্ছে। আরেকটা মারা যাবে কি হবে, এই হেল্পার তোমার সাইটোটক্সিক টি সেল করবে কি, এই যে ভাইরাস ইনফেক্টেড হেল্পার টি সেলকে মেরে ফেলবে। মেইনলি তোমার এটাই, এই ভাইরাস ইনফেক্টেড CD4 প্লাস টি সেলস ইজ অলসো ডিস্ট্রয়েড বাই সাইটোটক্সিক টি সেল, এটাই মেইন। মারা গেল, তাহলে কি হলো, কমে গেল না, হেল্পার টি সেল কি কমে গেল না, তাই তো? স্যার কমে গেল স্যার। কমে গেল, ওটা কি বলবো, কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ান্টিটি। এখন এটা কোয়ান্টিটি কমে গেল, এবং এই ক্ষেত্রে শুধু কোয়ান্টিটি হয় না, কোয়ান্টিটি কমে না, কোয়ালিটিও নষ্ট হয়ে যায়। এই যে ভাইরাসের শাটডাউন, প্রোটেকশন শাটডাউন হল না, যাবে তার যে নভেল, তার যে কোয়ালিটি, তার যে গুণগত মান, তার যে পাওয়ার, এটাকে তারা কমিয়ে দেবে, নষ্ট করে দেবে। এই জন্য আমরা বলতে পারি ডিউ টু quantitative and qualitative deficiency of helper T cell hampers the T cell dependent action of macrophage, cytotoxic T cell and B lymphocyte। এই জিনিসটা বুঝলা? এখানে তোমার হলো হেল্পার টি সেল তোমার কমে গেল। হেল্পার টি সেল কয় ধরনের? হেল্পার টি সেল মেইনলি স্যার দুই ধরনের। হেল্পার সেল মেইনলি না, হেল্পার সেল দুটাই, হেল্পার সেল 1 এবং হেল্পার সেল 2। হেল্পার সেল 1 কি করে, ওটা কি ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, তাই তো? 2 করে কার উপরে কাজ করবে, সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করবে, তাই তো? যার ফলে সাইটোটক্সিক সেল অ্যাক্টিভেশন হবে। এখানে অ্যাক্টিভেশন সাইটোটক্সিক টি সেল কি অ্যাক্টিভেশন হতে পারবে না। আরেকটা কি করে, গামা ইন্টারফেরন তৈরি করে। গামা ইন্টারফেরন কার উপর কাজ করবে, ম্যাক্রোফেজ স্যার। ম্যাক্রোফেজের উপর কাজ করবে। তাহলে ম্যাক্রোফেজকে কাজ, এখানে তোমার ওই এখানে ম্যাক্রোফেজের উপর কাজ করতে পারবে না, তাহলে কি হবে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ঠিকমতো হবে না। ঠিক আছে, আরেকদিকে হেল্পার টি সেল কি করবে, হেল্পার টি সেল 2 ইন্টারলিউকিন 4, 5, 6 তৈরি করে, তাই তো? 4 এবং 5 কি করে, স্যার বি লিম্ফোসাইট, টি সেলকে অ্যাক্টিভেশন করবে, করে প্লাজমা সেল তৈরি করবে এবং তোমার কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তো এখানে যেহেতু তোমার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই এফিসিয়েন্সি হয়েছে, তাহলে কি হবে, ওই তোমার ইন্টারলিউকিন 4, 5, 6 এগুলোও ঠিকমতো তৈরি হবে না, যার ফলে বি সেলও অ্যাক্টিভেশন ঠিকমতো হবে না এবং অ্যান্টিবডি ঠিকমতো হবে না। যা এই কারণে, এই জন্য বলা হচ্ছে ডিউ টু কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ deficiency of CD4 plus T cells hamper the T cell dependent activation of macrophage, cytotoxic T cells and the lymphocytes। এখন ক্লিয়ার হলো তো? তাহলে হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2 তাদের যে কাজটা তোমার যদি খেয়াল থাকে, তাহলে তুমি এখানে বুঝবা সেই কাজটা হচ্ছে না,
তাতে কি হচ্ছে আমাদের ইমিউন ডেফিসিয়েন্সি হচ্ছে না। হেলপার টি সেল 1 কি করে? সেল মেডিয়েটেড ইমিউনিটি, তাই তো? আর হেলপার টি সেল কি করে? হিউমারাল ইমিউনিটি দেয় বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি দেয়। তাহলে এখানে কি both cell mediated immunity and humoral immunity is affected by HIV leading to immunodeficiency. But the suppression of cell mediated immunity is more marked. তবে এখানে সেল মেডিয়েটেড ইমিউনিটি এটাই বেশি হয়। অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি এটা খুব একটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে হলো সেল মেডিয়েটেড ইমিউনিটিটা বেশি কমে যায়। কারণ হলো তোমার একটা ভাইরাসকে মারে কে বেশি? কে মারে? ভাইরাস ইনফেক্টেড সেলকে কে মারে? তো সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। তাহলে এখানে সাইটোটক্সিক টি সেল যদি অ্যাক্টিভেশন না হয় তাহলে সেই ভাইরাস ইনফেক্টেড সেলকে মারতে পারবে না। তাহলে তোমার দুটা ইমিউনিটি তৈরি হলো, সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান ইমিউনিটি দুটাই কমে গেল, কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি বেশি কমে গেল। তাতে কি হলো? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। তখন কি হবে? রোগ প্রতিরোধ যদি ক্ষমতা না থাকে তখন বিভিন্ন ধরনের যত অর্গানিজম, তখন কি যেমন চামচিকা হাতিকে লাথি মারে, তাই তো? হাতি যখন বিপদে পড়ে কি হয়? হ্যাঁ, চামচিকা হাতিকে লাথি মারে না নাকি? মারে হাতি স্যার, যখন সুযোগ বিপদে মতো হাতি পেলে যখন মারে বিপদে স্যার। পড়ে তখন চামচিকা তখন লাথি মারে, ঠিক জি আছে? স্যার। সেই রকমই এই যখন আমাদের যখন ইমিউনিটি থাকে না, তখন যত ধরনের ব্যাকটেরিয়া বলো বা ফাঙ্গাস বলো বা টিউমার বলো বা প্যারাসাইটিক ইনফেকশন গুলো বলো, সবগুলো আসে আমাদের বডিতে প্রবেশ করবে এবং ইনফেকশন করবে, যা বলে তোমার হলো ডিজিজ তৈরি হবে। ওগুলোকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। ডিউ টু ইমিউন সাপ্রেশন, various opportunistic infection and certain malignancy, capsular sarcoma and lymphoma or occurs, ultimately leads to death. এখানে একটু বলে রাখি, এই যে এইচআইভি যে ইনফেকশন হয়, এইচআইভি কিন্তু নিজস্ব কোনো সিমটম নাই, এটা বুঝছো তো? এইচআইভি ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করলো, করে সে আমাদের এই যে CD4 প্লাস টি সেলকে হেল্পার টি সেলকে কমায় দিল। হেল্পার টি সেল যখনই কমিয়ে দিল, কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে গেল, তখন অন্য সেল হেল্পার টি সেল তোমার সাইটোটক্সিক টি সেল তখন কাজ করতে পারবে না, এবং সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি এটাও কমে যাচ্ছে। তবে মেইনলি সেল মেডিয়েটেড ইমিউনিটি কমে যাচ্ছে, যার ফলে কি হবে? তখন ওই যে অপরচুনিস্টিক ইনফেকশন হবে, সে তোমার মাইক্রোটিউবারকুলোসিস ইনফেকশন হলো, তখন তোমার সিমটমটা হবে তোমার ওই মাইক্রোটিউবারকুলোসিস, ওগুলোই হবে মেইনলি। তবে এইচআইভির কারণে কিছু সিমটম আসে, সেগুলো আমরা পরে বলতেছি, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত হলো, তাহলে ভাইরাস অপরচুনিস্টিক ইনফেকশন হলো এবং কিছু ম্যালিগন্যান্সি হলো। আরো কি করে দেখো, এইচআইভি একটা এ পর্যন্ত আমি বললাম হলো হেল্পার টি সেলকে এফেক্ট করলো। হেল্পার টি সেল ছাড়াও তারা আরো অন্য সেলকে এফেক্ট করে, কি ম্যাক্রোফেজকে এফেক্ট করে। ব্রেন মনোসাইটের নাম কি? ব্রেন মনোসাইট ম্যাক্রোগ্লিয়া সেল। মাইক্রোগ্লিয়াল সেল একেও ইনফেকশন করে, এবং অন্য আমাদের যে ম্যাক্রোফেজ একেও এফেক্ট করে। তো এখানে দেখো ব্রেনে গিয়ে এফেক্ট করলো মাইক্রোগ্লিয়াল সেল। এবং আমি বলছি সাইটোপ্যাথিক ইফেক্ট, তোমরা জানছো কি হয়? ওই যে ভাইরাসের কিছু প্রোটিন কি হয়, সেল সার্ফেসে তখন ইনসার্শন হয়, হইলে কি সারাউন্ডিং সেলগুলো কি হয়? হ্যাঁ, সোয়েলিং রাউন্ডেড। সারাউন্ডিং সেলগুলো কি হয়? ফিউশন হয়, জি স্যার, জায়ান্ট সেল। সেটাকে বলি জায়ান্ট সেল বা সেনসিটিয়া, বা বলি সেনসিটিয়া। জায়ান্ট সেল তৈরি হলো, এবং জায়ান্ট সেল তৈরি হলেই জায়ান্ট সেলগুলো তোমার তোমার যে তাদের যে লাইফ, তোমার যে জীবনটা কমে যায়, ঠিক আছে? তখন তারা মারা যাবে অলরেডি। এবং আলটিমেটলি কি হয় দেখো, এইসব অলসো ইনফেক্ট দ্য ব্রেন মনোসাইট ম্যাক্রোফেজ প্রোটিন জায়ান্ট সেলস এন্ড সিগনিফিকেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিমটম হয় ডিমেনশিয়া, নিউরোপ্যাথি, এগুলো হবে। পরে আবার আসবো আমরা। and cells recruited into syncytia ultimately die. তার মানে হলো যে জায়ান্ট সেল, এটাকে বলা হয় সিনসিটিয়া, এটা আলটিমেটলি এটা লাইফ সাইকেলটা কমে যাবে, তখন সেগুলো মারা যাবে। এইভাবে হয় তোমার ইমিউনোসাপ্রেশন। তাহলে আমরা কিন্তু তাহলে প্যাথোজেন হলো
প্যাথোজেনেসিস অফ এইচআইভি ইনফেকশন বাই এইডস এভাবে পরীক্ষা আসে, বা এইচআইভি ইনফেকশনে ইমিউনোসাপ্রেশন কিভাবে হয় সেটাও আসতে পারে, বা CD4 হেল্পার সেল কিভাবে কমে সেটাও কিন্তু এখানে এই উত্তরের মাধ্যমে এই এটার মাধ্যমে পাবা তোমরা। পরীক্ষায় অবশ্যই আসে। হ্যাঁ, তাহলে আবারও বলি, তাহলে একটা ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করলো বাই 3টা মেথডে, প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল, তাই তো? করে প্রথম গেল কথা তোমার ব্লাডে চলে গেল। ব্লাডে চলে গিয়ে তারা কি কোন সেলকে এফেক্ট করবে? হেল্পার টি সেল, বা হেল্পার টি সেল আরেকটা নাম হলো CD4+ টি সেল। একে ইনফেকশন করলো। কিভাবে করবে? এখানে এইচআইভি এর গ্লাইকোপ্রোটিন 120 এর মাধ্যমে বাইন্ড করলো কার সঙ্গে? হেল্পার টি সেলের CD4 রিসেপ্টর সঙ্গে বাইন্ড করলো, করে ভাইরাসটা আমাদের বডিতে ওই সেলের ভেতরে প্রবেশ করলো, তাই তো? সেই সেলের ভিতরে প্রবেশ করলো, করে কি হবে? সেখানে আবার রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন অলরেডি কিভাবে হয় এটা আমি বলছি। এখানে সংক্ষেপে বলতে হবে, তোমার সময় তোমাদের যেহেতু রিটেনে অত সময় পাবে না, এই জন্য তোমাদের এইভাবে তোমাদের সংক্ষেপে লিখবা। রেপ্লিকেশন করবে, পাশাপাশি ওই সেলের প্রোটিন সিনথেসিস করতে দেবে না, শাটডাউন করবে। যার ফলে হবে কি? ওই সেলটা CD4+ টি সেলটা মারা যাবে, কমে গেল। পাশাপাশি আরো মারা যাবে কি? যে ওই ভাইরাস ইনফেক্টেড সেলকে কে মারবে? এই সাইটোটক্সিক টি সেল মারে ফেলবে। যার ফলে কি হলো? হেল্পার টি সেল কমে গেল। তো এখানে শুধু খালি কমেই যাবে না, কোয়ান্টিটিও কমবে না, এখানে কোয়ালিটি এটাও হ্যাম্পার হবে। কোয়ান্টিটি এবং কোয়ালিটি কমে গেল, তাহলে কি হবে? একটা তোমার হেল্পার টি সেলের উপরে অনেকগুলো সেল ডিপেন্ডেন্ট, তাই তো? তোমার সেই সাইটোটক্সিক টি সেল ডিপেন্ডেন্ট, তারপরে ম্যাক্রোফেজ ডিপেন্ডেন্ট, বি সেল ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্ট হওয়াতে এই সেলগুলো কাজ করতে পারবে না। যেমন কি হেল্পার টি সেল 1 কি করে? ইন্টারলিউকিন 2 সিক্রেশন করে তোমার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেশন করে। তো এই ক্ষেত্রে কি হবে? ইন্টারলিউকিন 2 সিক্রেশন ঠিকমতো হবে না, তাহলে কি হবে? সাইটোটক্সিক টি সেল সেই অ্যাক্টিভেশন ঠিকমতো হতে পারবে না, যা বলে সে কাজ করতে পারবে না। তারপরে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করতে পারবে না, কি জানো? গামা ইন্টারফেরন এখান থেকে তোমার ঠিকমতো তৈরি হবে না, তাহলে কি হবে? তোমার ম্যাক্রোফেজও ঠিকমতো কাজ করতে পারবে না। আচ্ছা, আরেকটা কি হলো? হেল্পার টি সেল 2 এটা করে কি? ইন্টারলিউকিন 4, 5, 6 তৈরি করবে। তো এক্ষেত্রে তোমার ইন্টারলিউকিন 4, 5, 6 এগুলো তো ঠিকমতো তৈরি হবে না, যার ফলে কি হবে? তোমার বি সেল থেকেও অ্যাক্টিভেশন হবে না। বি সেল অ্যাক্টিভেশন হলে প্লাজমা সেল ঠিকমতো তৈরি হবে না, তৈরি না হলে তোমার অ্যান্টিবডি ঠিকমতো তৈরি হবে না। তাহলে তোমার বলতে পারি বোথ সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান ইমিউনিটি দুটাই কমে গেল। তবে সেল মেডিয়েটেড ইমিউনিটি মোর মার্ক, এটাই বেশি কমবে। এখন এই সেল মেডিয়েটেড এই যে ইমিউনিটি কমে গেল, কমে যাওয়ার ফলে হবে কি? ভাইরাস অবশ্যই ঠিক ইনফেকশন এখানে চলে আসবে এবং ম্যালিগনেন্স হবে, আলটিমেটলি ডেথ হবে। আর আরেকটা কি? সেলুলার আরেস্টে যে আমাদের মাইক্রোগ্লিয়াল সেল, সেখানে তারা এফেক্ট করলে সেখানে তৈরি হবে যেমন জায়ান্ট সেল তৈরি হবে। মরফোলজি চেঞ্জ হলো, জায়ান্ট সেল তৈরি হলে কি হবে? সেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু সিমটম হবে, যেগুলো পরে আমরা আরো বিস্তারিত জানবো। আলটিমেটলি জায়ান্ট সেল তৈরি মারা যাবে। এইটাই হলো তোমার প্যাথোজেনেসিস। খেয়াল থাকবে? হ্যালো, আচ্ছা। থাকবে স্যার। এখন দেখো ন্যাচারাল কোর্স অফ এইচআইভি ইনফেকশন। ন্যাচারাল কোর্স অফ এইচআইভি ইনফেকশন, এটা তোমাদের রিটেন পরীক্ষায় একবার আসছিল। ভাইবা তো আমার ধরি না, কিন্তু রিটেনের জন্য তোমরা একটু পড়ে নাও, সংক্ষেপে লিখবে। এটা অনেক কিছু দেওয়া আছে, কিন্তু সংক্ষেপে লিখবে। ন্যাচারাল কোর্স কি? এখানে টিপিক্যাল কোর্স অফ স্পেন্স অ্যাবাউট ডিকেড, অনেক দিন, 10-12 বছর লেগে যায়, 8 বছর, এরকম 8, 10, 12 বছর লেগে যায়। এই জন্য বলা হচ্ছে স্পেন্স অ্যাবাউট ডিকেড। এবং স্টেজকে আমরা 3টা ভাগে ভাগ করবো। একটা হলো প্রাইমারি ইনফেকশন, ক্লিনিক্যাল ল্যাটেন্সি, 3 নম্বর হলো ক্লিনিক্যাল ইলনেস এন্ড ডেথ। হ্যাঁ, 3টা। প্রাইমারি ইনফেকশন, ক্লিনিক্যাল ল্যাটেন্সি মানে সুপ্ত অবস্থা চলে যাবে, প্রথমে ইনফেকশন হলো, তারপরে ল্যাটেন্ট পিরিয়ডে চলে যাবে, তারপর তোমার বহুদিন পরে হবে তোমার ক্লিনিক্যাল ইলনেস এবং ডেথ হবে। 3টা পিরিয়ডে ভাগ করলাম। এবং এই যে দেখো, ডিউরেশন বিটুইন দ্য প্রাইমারি ইনফেকশন অ্যান্ড প্রোগ্রেশন
to clinical disease average 10 years, average 10 বছর বলা হচ্ছে, অনেক দিন সময় লাগছে। এই জন্য বলা হয় এটা স্লো ভাইরাস ইনফেকশন বলা হয় বা ল্যাটেন্ট ইনফেকশন। আমি এক্সাম্পল দিয়েছিলাম না, যখন তোমার ওই যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেগুলো পড়াইলাম, ঠিক আছে? যারা ক্লাস করেছো তারা বুঝবা, আর ক্লাস যারা করেন তারা কিন্তু এগুলো বুঝবে না। তাহলে এখন আমার 3টা স্টেজ আমরা পড়াই। প্রাইমারি এইচআইভি ইনফেকশন। এখানে কি হবে দেখো, ফলোইং এক্সপোজার টু এইচআইভি ইনফেকশন, ইনিশিয়াল ভাইরাস যখন আমাদের বডিতে প্রবেশ করলো, তখন কি হবে, ডাইরেক্টলি চলে গেল কি ব্লাডে। তাহলে সেটাকে বলবো ভাইরেমিয়া। ব্যাকটেরিয়া প্রবেশ করলে বলবো ব্যাকটেরিয়া। তাহলে এখানে হলো ভাইরেমিয়া হলো। এবং ভাইরেমিয়া থাকে কতদিন? বেশি দিন থাকে না, মাত্র 8 থেকে 12 সপ্তাহ, 8 to 12 উইকস, 2 মাস থেকে 3 মাস, এর বেশি না, তাই তো? ভাইরাস ডিটেক্টেবল 8 to 12 উইকস। এবং এরপরে এই ভাইরাস থাকলো, এরপরে গোটা বডিতে ছড়া যাবে। মেইনলি কোথায় যাবে? ওয়াইডলি ডিসেমিনেট মেইনলি ইন লিম্ফোয়েড অর্গান। লিম্ফোয়েড অর্গানে চলো, এটা রিমেম্বার দিস। এই সময় তোমার সিমটম হবে কি? অ্যাকুট মনোনিউক্লিয়াস লাইক সিমটম হবে, develop in 50 to 75% in 3 to 6 weeks after HIV infection. এখানে হবে তোমার অ্যাকুট মনোনিউক্লিওসিস লাইক সিমটম। এটা হলো এপস্টিন বার ভাইরাস করে। এটা আমাদের যখন ওই যে হিউম্যান হার্ভেস ভাইরাস যখন করানো হবে, তখন এটা তোমার জানবা। এরপরে দেখো, এবং এটা সবারই হয় না, মাত্র 50 to 75% পেশেন্ট হয়। চিন্তা করছো? আর সবার না হইতে পারে। এরপরে কি হলো, এই সময় ডিউরিং দিস পিরিয়ড there is significant drop in number of circulating helper T cell. এই সময় হেল্পার টি সেল কিন্তু কিছুটা কমে যাবে, সিগনিফিকেন্ট ভালোই কমে যাবে। সিগনিফিকেন্ট ড্রপ হলো, কিন্তু এই সময় আমাদের সেনাবাহিনী আবার তখন যে চলে যাবে, প্রথম ইমিউন রেসপন্স হবে। সেনাবাহিনী চলে আসলো, চলে আসে করবে কি, an immune response to HIV infection occurs 1 to 12 weeks after infection. তারপরে কি, সেনাবাহিনী যখন করবে ওই ভাইরাসকে মেরে ফেলবে, তারপর ভাইরাস ড্রপস এন্ড CD4 প্লাস টি সেল আবার রিবাউন্ড, আবার তৈরি হয়ে থাকবে। তাহলে প্রথম দিকে হলো কি, হেল্পার টি সেল কমে গেল, কিন্তু এরপরে যখন আবার আমাদের ইমিউন রেসপন্স হলো, তখন ভাইরাসটা আবার মারা যাবে, ভাইরাস ড্রপস হলো, এবং এই যে তখন আবার কি হেল্পার টি সেল আবার রিবাউন্ড, আবার তারা কি বাড়তে থাকবে, তাই তো? কিন্তু কথা আছে এখানে, বাড়তে থাকলো ভালো দিক, কিন্তু ইমিউন রেসপন্স ইজ আনএবল টু ক্লিয়ার ইনফেকশন কমপ্লিটলি। সব ভাইরাসকে মারতে পারতেছে না। সেই ভাইরাসগুলো থাকতেছে কোথায়? এইচআইভি পারসিস্টেন্ট লিম্ফোয়েড অর্গান। এটাই তোমার হলো বিশেষত। তাহলে প্রাইমারি ইনফেকশন কি হলো, যে প্রথম ব্লাড বডিতে প্রবেশ করলো, করে ব্লাডে চলে গেল, সেটা হলো ভাইরেমিয়া। কতদিন থাকবে? 8 থেকে 12 সপ্তাহ, মানে 2 থেকে 3 মাস থাকলো। এবং সেই সময় কি ওয়াইডলি ডিসেমিনেটিং অর্গান, তবে লিম্ফোয়েড অর্গানে বেশি গেল। এবং এই সময় সিমটম হবে তোমার অ্যাকুট মনোনিউক্লিওসিস লাইক সিমটম হবে ইন 50 to 75% ক্ষেত্রে। এটুকুই। এরপর আবার দেখো কি, এই সময় এই যে তোমার হেল্পার টি সেলের কাউন্টটা কমে যাবে, কিন্তু 1 থেকে 12 সপ্তাহ পরে আবারও কি হবে, একটু পরে বলতেছি আমি, একটু পরে। তারপরে কি হচ্ছে দেখো, কমে গেল। তারপর ইমিউন রেসপন্স যখন হলো, হেল্পার টি সেল তখন আবার ভাইরাস কমে গেল, এবং হেল্পার টি সেল আবার তোমার আগের স্টেজ একবার যাবে না, কিন্তু কমবে আর কি, বাড়তে থাকবে। কিন্তু ইমিউন রেসপন্স হলো, সম্পূর্ণ ভাইরাসকে তারা মারতে পারলো না, এবং তারা তখন কি করবে, ব্লাডে থাকবে না, তখন চলে গেল কি লিম্ফোয়েড অর্গানে চলে যাবে, এই যে পারসিস্টেন্ট লিম্ফোয়েড অর্গান। এবং এই সময় তোমার লিম্ফোয়েড অর্গানে চলে গেল, এইখানে তোমার ল্যাটেন্ট পিরিয়ড শুরু হলো।
এখন দেখো ল্যাটেন্ট পিরিয়ড দেখো, এটা এই যে পারসিস্টেন্ট ভাইরাস অ্যাপ্লিকেশন এন্ড ভাইরাস ডাইনামিক্স, এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। এখানে কি হয় দেখো, এত কিছু আমি বলি, এই ল্যাটেন্ট পিরিয়ডটা কত, এখানে হবে 2 থেকে 10 বছর। এবং এই সময় তারা কি লিম্ফোয়েড অর্গানে থাকতেছে, লিম্ফোয়েড অর্গানে থাকতেছে এবং রেপ্লিকেশন হবে এই সময়। তারা ডিজিজ করতেছে না, কিন্তু রেপ্লিকেশন হবে। আমি এত এইগুলো নিয়ে আসছি, দেখো প্রতিদিন দেখো রেপ্লিকেশন কতগুলো হবে, প্রতিদিন 10 বিলিয়ন এইচআইভি প্রডিউস এবং 10 বিলিয়নই মারা যাবে। 10 বিলিয়ন এইচআইভি প্রডিউস এন্ড ডেস্ট্রয় ইচ ডে। প্রতিদিন চিন্তা করছো কতগুলো মারা, 10 বিলিয়ন। তো প্রতিদিন তৈরি হচ্ছে, মারা যাচ্ছে। তো একসময় হবে কি, এই যে লিম্ফ নোড এজ আর্কিটেকচার নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে, তখন ভাইরাস যখন আর্কিটেকচার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা তোমার লিম্ফোয়েড অর্গানের মধ্যে থাকবে। যখন আর্কিটেকচার নষ্ট হয়ে গেল তখন সেই ভাইরাসটা আবার ব্লাডে চলে গেল। এটাকে বলা হলো ল্যাটেন্ট পিরিয়ড। এই ল্যাটেন্ট পিরিয়ডের শেষে তোমার হবে, আচ্ছা আরেকটা হলো ল্যাটেন্ট পিরিয়ড শেষ হলো, এই ব্লাডে চলে গেল, এই সময় তোমার হবে কি, হাই লেভেল অফ ভাইরাস ইজ ডিটেক্টেবল ইন প্লাজমা। ইনফেকশন উইথ লেট স্টেজ ডিজিজ, এইচআইভি ফাউন্ড ইন মোস্ট এইচআইভি, এই সময় এইচআইভি নেচারটা চেঞ্জ হবে। প্রথম মোর ভিরুলেন্ট এবং সাইটোপ্যাথিক, দেন দ্য স্টেন অফ ভাইরাস ফাউন্ড ইন আদার ইনফেকশন। এবং এই ভাইরাসটা প্রথম হয় অ্যামট্রপিক, মানে মনোসাইট ম্যাক্রোবেসকে এফেক্ট করে, কিন্তু পরের দিকে হেল্পার টি সেলকে সাধারণত বেশি এফেক্ট করে, টিট্রপিক। এই হলো অ্যাডভান্সড এইচআইভি ডিজিজ। আলটিমেট হবে তোমার এইডস হবে। তাহলে এখানে দেখো, আবারও বলে নেই, এটা তাহলে পরীক্ষায় আসে, এটা একটু দেখে নিও। তাহলে আমরা ভাগ করতেছি 3টা ভাগে, একটা প্রাইমারি ইনফেকশন, তারপর ক্লিনিক্যাল ল্যাটেন্সি, 3 নাম্বার হলো ক্লিনিক্যাল ইলনেস এন্ড ডেথ। তাহলে আর এই যে প্রাইমারি ইনফেকশন হলো এবং এই যে ক্লিনিক্যাল ডিজিজ হলো, এর মাঝে এবার পিরিয়ডটা হবে কত, 10 বছর। প্রাইমারি এইচআইভি ইনফেকশন কি হলো, প্রথম এই যে ব্লাড আমাদের বডিতে প্রবেশ করলো, ভাইরাস গেল কোথায়, ব্লাডে, ভাইরামিয়া হলো, এবং ভাইরামিয়া কত থাকবে, 8 থেকে 12 সপ্তাহ, মানে 2 থেকে 3 মাস। এবং এরপরে তারা যাবে কোথায়, গোটা বডিতে ছড়া যাবে, তবে লিম্ফোয়েড অর্গানে বেশি যাবে। এবং এই সময় সিমটম বেশি কিছু হয় না, অনলি অ্যাকুট মনোনিউক্লিওসিস লাইক সিমটম হবে, অনলি 50 to 75% in 3 to 6 weeks after primary infection. তারপরে দেখো এই সময় হবে কি, হেল্পার টি সেল পরিমাণ কমে যাবে। আবার কিছুদিন 1 থেকে 12 সপ্তাহ পরে আবার তখন আমাদের ইমিউন রেসপন্স যখন আবার চলে মানে আসলো, তখন আবার ভাইরাসটা মারি ফেলবে, তখন ভাইরাস ড্রপ করলো এবং CD4 প্লাস টি সেল, হেল্পার টি সেল আবার আগের স্টেজ দিকে চলে যেতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে ইমিউন রেসপন্স আনএবল টু ক্লিয়ার ইনফেকশন কমপ্লিটলি, এই সেল পারসিস্ট ইন লিম্ফোয়েড অর্গান, লিম্ফোয়েড অর্গানে চলে গেল। এখন লিম্ফোয়েড অর্গানে চলে গিয়ে ওখানে তারা ল্যাটেন্সি হিসেবে থাকবে, কোনো সিম্পটম সাইলেন্ট ইনফেক্ট করবে। এখানে শুধু তোমার হবে কি, ইনফেকশন করবে না, তোমার হলো কি হলো সিম্পটম করবে না, কিন্তু প্রতিদিন তারা রেপ্লিকেশন করবে। এবং প্রতিদিন কি করতেছে, 10 বিলিয়ন এইচআইভি প্রডিউস এবং ডেস্ট্রয় ইচ ডে। এবং লিম্ফ কি করবে, তা ধরে রাখার চেষ্টা করবে। যখন তাদের আর্কিটেকচার এমন এত পরিমাণ তৈরি হচ্ছে, লিম্ফ নোড নষ্ট হয়ে গেল, আর্কিটেকচার যখন নষ্ট হয়ে গেল, তখন সে আর ধরে রাখতে পারবে না, তখন তারা ব্লাডে চলে গেল। এই ব্লাডে চলে গেল, তখন তাদের যে ক্যারেক্টার তখন চেঞ্জ হয়ে যাবে। তারা তখন মোর ভিরুলেন্ট হবে এবং মোর সাইটোপ্যাথিক। এবং প্রথম যখন এই ভাইরাস প্রবেশ করে, তখন কিন্তু ইনফেকশন মেইনলি করে মনোসাইট ম্যাক্রোবেস। পরের স্টেজ দেখে তারা টিট্রপিক, তখন তোমার এই যে হেল্পার টি সেল এবং সাইটোপ্যাথিক টি সেল, এগুলোকে তারা এফেক্ট বেশি করে, আলটিমেটলি করে এইডস। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নেবা, আমরা ভাই ধরবো না।
ওই যে যদি এখন যদি তোমার যে ওই আগের এটা যে বুঝে থাকো, তাহলে এখন এইটা এখন বুঝবা। এইচআইভি ইনফেকশন ক্লিনিক্যাল ফিচার কি, এটাও আমরা 3 ভাগে ভাগ করবো। একটা হলো অ্যাকুট স্টেজ, প্রাইমারি ইনফেকশন যেটা হচ্ছে অ্যাকুট স্টেজে ওটা। তারপরে মাঝখানে স্টেজটা কি বললাম, ল্যাটেন্ট স্টেজ বললাম। আর পরে লাস্টলি বলবো কি ইমিউনোডেফিসিয়েন্সি স্টেজ। এই 3টা স্টেজে কি ফিগার হয় দেখো, এটা পরে আসতেছে। অ্যাকুট স্টেজ বা ইনিশিয়াল প্রাইমারি ইনফেকশন, এখানে কি হয়, বেশি কিছু হয় না। ইনফেকশাস মনোনিউক্লিয়াস ভ্যাকসিন কি হবে, ফিভার হবে, হেডেক হবে, লেথার্জি, সোর থ্রোট এবং জেনারেলাইজড লিম্ব অ্যাডেনোপ্যাথি হবে। ফিভারও খুব অত বেশি হাই হয় না। তাহলে ফিভার হলো তো হেডেক হবে, লেথার্জি এগুলো তো হবে, তাই তো। এছাড়া সোর থ্রোট হয় এবং লিম্ব অ্যাডেনোপ্যাথি হয়। জেনারেলাইজড হোল বডিতেই লিম্ব নোডটা ফুলে যাবে। আরেকটা হয় ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হতে পারে। হ্যাঁ, তাহলে প্রাইমারি ইনফেকশন তোমার হবে কি, সিমটমটা কখন হয়, অকার 1 to 4 weeks অফ এক্সপোজার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেওয়া আছে এটা। তারপরে এখানে সিমটম হয় ইনফেকশাস মনোনিউক্লিয়াস হবে, ফিভার তাহলে হেডেক হবে, লেথার্জি হবে, আর কি হয়, সোর থ্রোট হবে এবং লিম্ব অ্যাডেনোপ্যাথি হবে, যেটা হোল বডিতে হবে। আরেকটা হবে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে। এখানে দেখো, এবং এই সময় কি হয়, প্রাইমারি ইনফেকশন কি হয়, লিউকোপেনিয়া হয়, কিন্তু নাম্বার CD4+ T সেল ইজ নরমাল। প্রথম দিকে কমে কিন্তু আবার পরে দিয়ে কি বাড়বে, এই জন্য বলা আছে এখানে CD4+ T সেল ইজ নরমাল থাকে, বেশি কমে না, তবে লিউকোপেনিয়া হইতে পারে। এবং এই সময় P24 অ্যান্টিজেন, HIV P24 অ্যান্টিজেন ডিটেক্টেড at this stage. Even antibody to HIV is not yet formed. এই সময় অ্যান্টিজেন পাওয়া যাবে, কিন্তু অ্যান্টিবডি এই সময় প্রাইমারি ইনফেকশনের সময় অ্যান্টিবডি পাওয়া যাবে না। আমার যেটা অলরেডি ইয়েতে পড়ে আসি, হেপাটাইটিস বি ভাইরাসে উইন্ডোভাইট, কিন্তু ওটাতেও পড়তে হবে, এইচআইভি এবং এখানেও আছে, এটাও তো পড়তে হবে। এক্ষেত্রে এই যে তোমার যে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যান্টিবডি তোমার ওই প্রাইমারি স্টেজে অ্যান্টিবডি ডেভেলপ করে না, আরো দেরিতে করে। এই যে ফাঁকা পিরিয়ডটা, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড পরে আবার আসবো। আর কি হয় এখানে, এই ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়, আর এগুলো হয়। আর এই যে ওরাল আলসার হয়, দেখো এই যে, হ্যাঁ, ওরাল আলসার। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিয়াস লাইক সিমটম, ফিভার, লেথার্জি, ওরাল সোর থ্রোট, আলসার, তারপর লিম্ব অ্যাডেনোপ্যাথি হবে। আর কি হয়, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়। ঠিক আছে। মিডল স্টেজ দেখো, এটাকে বলবে কি ল্যাটেন্ট পিরিয়ড। এই ল্যাটেন্ট পিরিয়ড লং, 2 থেকে 10 বছর, কারো 2 বছর, কারো 10 বছর। ঠিক আছে, ঠিক না, কিন্তু 2 থেকে 10 বছর। এবং এই সময় পেশেন্ট সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে এবং লো ভাইরাল, ভাইরাস কম থাকবে। কি যেন কম থাকবে, ওখানে তখন লিম্ফ নোডে তো ওখানে গেছে, তাই তো। এবং লিম্ফ নোডের কাজ কি, ওখানে ভাইরাসটা ধরে রাখবে, তাই তো। এই জন্য কি ভাইরামিয়া কিন্তু কম থাকে, লো ভাইরামিয়া। হ্যাঁ, এবং এই যে মিডল স্টেজের শেষ পর্যায়ে তখন কিছু সিমটম, সাইন সিমটম হয়, সেটাকে বলা হয় সিনড্রোম। এইডস রিলেটেড কমপ্লেক্স ARC occur during latent period at later time. Middle stage শেষ ARC AIDS রিলেটেড কমপ্লেক্স হয়। এখানে কমপ্লেক্স কি হয় দেখো, এটা তোমাদের এই যে ARC পরীক্ষা আসে, রিটেন পরীক্ষা আসে, ভাইবা তো আমরা ধরি না। ARC কি, in HIV infected person, 2 or more constitutive symptom may present with detectable P24 antigen with low CD4+ T cells are called ARC, AIDS related complex. AIDS related complex often progress to AIDS. তাহলে কি হবে, HIV ইনফেকশন পার্সনে 2 অথবা 2 এরও বেশি
কনস্টিটিউশনাল সিম্পটম থাকবে। কি সিম্পটম, এগুলো আমরা পরে আসতেছি। 2 বা 2 এর বেশি, আবার কি থাকবে, P24 অ্যান্টিজেন থাকবে, আর হলো CD4 প্লাস টি সেল এটা কম আসবে। তার তিনটা এখানে কিন্তু পয়েন্ট, এটা 2 or more কনস্টিটিউশনাল সিম্পটম, তারপরে P24 অ্যান্টিজেন ডিটেক্ট করা যাবে, আর হলো হেল্পার টি সেলের পরিমাণটা কমে যাবে। এই তিনটা মিলেই বলা হচ্ছে তোমার ERC। ERCর পরে তোমার হবে এইডস। ERC দেখো এখানে কনস্টিটিউশনাল সিম্পটম কি আছে দেখো, আনএক্সপ্লেইনড ফিভার ফর মোর দেন 2 months, unexplained diarrhea for more than 2 months, loss of appetite, loss of body weight, 10% body weight loss within short period 2 to 3 weeks, night sweating এবং lymphadenopathy। তাহলে দেখো ফিভার হবে 2 মাসের বেশি। ফিভারটা আমরা এখানে বলি যে সাধারণত আনএক্সপ্লেইনড ফিভার। ফিভার কি কারণ হচ্ছে মানে বোঝাই যায় না, ধরা যায় না, এই জন্য বলা হয় আনএক্সপ্লেইনড ফিভার। ডায়রিয়া হয়, এটাও কি কারণ ডায়রিয়া হচ্ছে বোঝাই যায় না, এই জন্য বলা হচ্ছে আনএক্সপ্লেইনড ডায়রিয়া। তোমার শুধু ওই যে ফিভার ডায়রিয়া এটাই খেয়াল রাখো, 2 মাসের বেশি হবে। আর ফিভার যদি না, ফিভার ডায়রিয়া যদি হয় তাহলে কি অ্যাপেটাইট, খাবার হচ্ছে কমে যায় না, লস অফ অ্যাপেটাইট। খাবার যদি ঠিক মতো না খাইতে পারে তাহলে কি ফিভার ডায়রিয়া, খাবার কমে গেলে কি বডি ওয়েট কমে যাবে। বডি ওয়েটটা কমে যাবে কত, এইটা খেয়াল রাখো, 10% বডি ওয়েট লস উইদিন শর্ট পিরিয়ড, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 10% বডি ওয়েট কমে যাবে র্যাপিডলি, নাইট সোয়েটিং হবে এবং লিম্ফ্যাডেনোপ্যাথি হবে। এই সময় এগুলোকে বলা আছে। তাহলে তোমার হলো ERC কাকে বলবো, যে 2 or more কনস্টিটিউশনাল সিম্পটম, তারপরে 2 নম্বর হলো P24 অ্যান্টিজেন এই সময় ডিটেক্ট করা যাবে, এবং 3 নম্বর হলো কি হেল্পার টি সেলের পরিমাণ কমে যাবে। এই তিনটা জিনিস মিলেই বলা হচ্ছে ERC। তাহলে ERC রিটেনে আসে। তাহলে এখানে দেখো মিডল স্টেজে কি হলো, 2 থেকে 10 বছর লং ল্যাটেন্ট পিরিয়ড, এবং এই সময় অ্যাসিম্পটোমেটিক প্রথম দিকে থাকবে এবং উইথ লো ভাইরাস, শেষ দিকে হবে কি সিনড্রোম কমপ্লেক্স হবে, এটাকে বলা হয় এইডস রিলেটেড কমপ্লেক্স। এরপরে দেখো লেট স্টেজ হবে কি, লেট স্টেজ এইখানে হবে তোমার এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, লেট স্টেজ। এটাকে এখানে কি হয় দেখো, CD4 plus T cells below 200 per cubic millimeter of blood। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কখন এইচআইভি হয়, এই যে হেল্পার টি সেল পরিমাণটা বলতে হবে তোমার 200 per cubic millimeter কম হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাইবার জন্য ধরা হয়। ঠিক আছে, কখন হবে, তাহলে CD4 plus T সেল কমে যাবে less than 200, below 200 per cubic millimeter blood। এবং যখনই তোমার এটা কমে যাচ্ছে অবশ্যই তখন তোমার ইমিউন ডেফিসিয়েন্সি হচ্ছে, তাই তো? ইমিউন ডেফিসিয়েন্সি হলে কি হবে, তখন অবশ্যই ইনফেকশন হবে, ম্যালিগন্যান্সি হবে, কিছু কিছু হবে, এবং নিউরোলজিক্যাল সিম্পটম হবে। CD4 প্লাস দেখো এখানে নরমালি, এটা তোমাদের জানতে হবে, নরমালি দেখো 600 to 1200 per cubic millimeter নরমালি। আর এইচআইভি ইনফেকশন হয়তো 500 কম হলে, এইচআইভি ইনফেকশন যখন হলো প্রথম দিকে 500 কম, প্রথম দিকে 500 কম হবে। আর এইডস হবে কখন, যদি 200 কম হয় তখন তোমার হবে এইডস। ক্রিটিক্যাল ভ্যালু অফ হেল্পার টি সেল কি 200 per cubic millimeter, এটা অবশ্যই জানবা, ভাইবাতে ধরা হয়। আচ্ছা, এখন দেখো আমরা ইয়েতে আসি, এইটা দেখো এখন ফিগারটা, এই ফিগারটা দেখো, এইদিকে এক্স অ্যাক্সিসে তোমার দেওয়া হয়েছে সময়, আর উপরে হলো CD4 প্লাস হেল্পার টি সেলের পরিমাণ দেওয়া হয়েছে। এখানে আমরা ভাগ করি ইনফেকশন, ক্লিনিক্যাল ল্যাটেন্সি পিরিয়ড এবং ল্যাটেন্সি, আর 3 নাম্বার কি বলেছিলাম, সেখানে বলেছিলাম কি এইডস মানে সিম্পটম এবং ডেথ, তাই তো? এখানে দেখো প্রাইমারি ইনফেকশন যেমন হলো তোমার
প্রাইমারি ইনফেকশন হলো তখন তোমার প্রথম থেকে কি হবে, এই যে ওই যে সবুজ নীল দাগটা, এটা হলো তোমার ইনিট করতে তোমার হলো হেল্পার টি সেল। প্রথম দিকে তোমার হেল্পার টি সেল দেখো কমে যাচ্ছে, দেখো ঠিক আছে, কমে গিয়ে দেখো এই 500 চলে আসে না, ওই যে আমি যেটা ফিগার দেখালাম, দেখো 500 চলে আসছে, হ্যাঁ 500 দেখো চলে আসে, ঠিক আছে, 500 পর্যন্ত চলে আসলো। তারপরে দেখো প্রাইমারি ইনফেকশনের ভালো হয়ে গেল, তারপরে কি ল্যাটেন্ট পিরিয়ডে চলে গেল, তারপরে ভাইরাস কি হেল্পার টি সেল আবার বাড়তে থাকবে, দেখো আবার দেখো বাড়তে থাকতেছে, বাড়তে থাকলেও কিন্তু একবারে নর্মাল স্টেজে কিন্তু যাবে না, কিন্তু বাড়তে থাকলো, বাড়তে বাড়তে গিয়ে তারপরে তোমার কি ল্যাটেন্ট পিরিয়ডে আসলো। ল্যাটেন্ট পিরিয়ডে আসলে কি হবে তখন, তখন ভাইরাসটা কি হবে তখন, ভাইরাসটা কি হবে তখন আবার তোমার লিম্ফোয়েড অর্গানে চলে গেল, ওখানে 10 বিলিয়ন সেল প্রতিদিন ভাইরাস কি রেপ্লিকেট করতেছে এবং মারা যাচ্ছে, তাই তো। এরপরে কি হলো, লিম্ফ নোডে রাখার চেষ্টা করবে, লিম্ফ নোড তাদেরকে ধরে রাখার চেষ্টা করবে, যখন লিম্ফ নোডের আর্কিটেকচার নষ্ট হয়ে গেল তখন তার ভাইরাস ব্লাডে চলে গেল, তখন তোমার শেষের দিকে তখন তোমার সিমটম হবে, সেটাকে বলা হয় ERC। এবং এই সময় দেখো তোমার, এই সময় তোমার কি হয়, ERC হলে ভাইরাসটা মোর ভিরুলেন্ট হবে, তারপরে সাইড এফেক্ট দেখে বেশি করবে, আর কি তোমার হলো এই যে প্রথম দিকে থাকে তোমার অ্যামট্রপিক, তাই তো, পরে দিকে কি হবে টিট্রপিক, তার মানে হেল্পার টি সেল, সাইটোটোক্সিক টি সেল, এগুলোকে তারা এফেক্ট করবে। এবং এই সময় দেখো সেলটা হেল্পার টি সেল আবার দেখো কমে যাচ্ছে, দেখো হ্যাঁ কমে গেল, কমতে দেখো দেখো এই যে এই 200-তে চলে আসলো, আলটিমেটলি একবার ফল করে যাবে। এবং এই 200-তে যখন চলে আসবে তখনই তোমার হবে 200-র নিচে যখন চলে আসবে, ঠিক আছে, তখনই তোমার এই সিমটম হবে, তখন বলা আছে তোমার, তখন তোমার এইডস হবে। তাহলে এই প্রাইমারি ইনফেকশন এখানে কি হবে সিমটম, বেশি কিছু হয় না, ইনফেকশাস অ্যাকুট ইনফেকশাস মনোনিউক্লিওলাইটিস সিমটম হবে, তাই তো। কি হয়, ফিভার, লেথার্জি, তারপরে অ্যানোরেক্সিয়া হবে, তারপরে কি হবে লিম্ফাডেনোপ্যাথি হবে, আর ম্যাক্রোপ্যাপুলার র্যাশ হবে, এই তো। তারপরে তোমার এই যে ভাইরাস কি গেল, ল্যাটেন্ট পিরিয়ডে চলে গেল। ল্যাটেন্ট পিরিয়ডে গেলে প্রথম দিকে তোমার কোনো সিমটম হবে না, শেষের দিকে কি হবে, এই তোমার হবে ERC। কি টু আর মোর কনস্টিটিউটিভ সিমটম থাকবে, তারপরে হলো কি P24 অ্যান্টিজেন ডিটেক্ট করা যাবে, আর কি 3 নম্বর কি বললাম, হেল্পার টি সেল লেস দেন 200। আর কনস্টিটিউটিভ সিমটম কি হবে, ফিভার মোর দেন 2 মান্থস, ডায়রিয়া মোর দেন 2 মান্থস, অ্যানোরেক্সিয়া, তারপর কি হবে, তারপর কি তোমার হবে লস অফ বডি ওয়েট হবে, লস অফ বডি ওয়েট, তাই তো। কি কত হবে 10% বডি ওয়েট উইদিন 2 to 3 শর্ট টাইমের মধ্যে, নাইট সোয়েটিং হবে, এগুলো হবে। তারপরে ল্যাটেন্ট পিরিয়ড হলো এই যে ERC হলো, ERC এর পরে তোমার হবে এইডস হবে। এইডস হলে তখন তোমার কি, তখন তোমার ইমিউনিটি একবার শেষ হয়ে গেল, তাহলে তোমার বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফেকশন হবে, এবং তোমার হবে বিভিন্ন ধরনের টিউমার হবে, এবং আলটিমেটলি ডেথ হবে। তো আজকে তাহলে এখন এখানে তোমার ওই যে প্রথম যে ইয়েটা দেখাইলাম, এখানে দেখো তো, এখন বোঝো নাকি, এই সাইড, এখন এই সাইডটা দেখো তো, এইচআইভি ইট ইজ অ্যান ইনভেলপ আরএনএ ভাইরাস কজিং এইডস, ভাইরাসটাকে বলা হচ্ছে এইচআইভি। আর এইডস কাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউন ডেফিসিয়েন্সি হলে যে সিনড্রোমটা হবে সেটা হলো এইডস, তাই তো। তাহলে এটাকে বলতে পারি ইট ইজ আ সিনড্রোম কমপ্লেক্স হুইচ ইজ কজড বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। তারপরে এইচআইভি ইনফেকশন কাকে বলবো, ইট ইজ এ কন্ডিশন হোয়ার পারসন ইজ ইনফেক্টেড বাই এইচআইভি আমাদের বডিতে প্রবেশ করলো, তখন বলবো ইনফেকশন। তো ইনফেকশন হইলেই তোমার যে হবে, তোমার সিমটম থাকবে তা কিন্তু নয়,
ঠিক আছে, কারণ হলো সিমটম প্রথম এইচআইভি প্রবেশ করলো, করে যখন ল্যাটেন্ট পিরিয়ড যাবে তখন কি সিমটম থাকবে? সিমটম থাকবে না, তাই তো? ওই জন্য বলা হচ্ছে সিমটম থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য হেয়াতে এইচআইভি ইনফেক্ট পারসন মে নট সাফার ফ্রম এনি সিমটম অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন, মানে এইচআইভি দ্বারা কোনো সিমটম হবে না। বাট ইন এইডস পারসন সাফার ফ্রম সিমটম রিলেটেড টু ইনফেকশন। রিলেটেড টু ইনফেকশন বলতে ওই তোমার অপোজিট ইনফেকশন, যেগুলো আমি কালকে পড়াবো, আজকে আর আমি পড়াতে চাচ্ছি না। তো খুব কঠিন হলো নাকি রাফি? জি স্যার। হ্যাঁ, না স্যার, মানে একটু বেশি বড় তো, সেজন্য। বড়। পড়তে তো হবে আর কি। এটা আজকে দেখে নিও সবাই। আর এই যে, আর সবাই কি বলছো তো? লাগবে একটু বোঝো। স্যার ল্যাটেন্ট পিরিয়ডে কি তখন স্যার ব্লাড টেস্ট করলে তাহলে পজিটিভ হবে না এইচআইভি? ল্যাটেন্ট পিরিয়ডে হবে তো, হবে তখন তো তোমার ওই যে বলতে তো ওই যে উইন্ডো পিরিয়ড বললাম না, উইন্ডো পিরিয়ড কালকে জি, স্যার। পড়াবো, উইন্ডো পিরিয়ড কালকে পড়াবো, তখন তখন তুমি বুঝবা। হুম, তখনও তুমি ইনফেক্টেড কিনা তখন বুঝতে পারবে। তাহলে এই পর্যন্ত, তাহলে কালকে তাহলে বাকিটুকু পড়াবো, এবং ওর সঙ্গে আমরা পড়বো হলো এটা, ওই তোমার কি বলে মিজিলস এবং মাম্পস পড়বো। কারণ এইচআইভি আর বেশি নাই। তাহলে কালকে আমরা ভাইরাস শেষ করে দেবো, পরের দিন থেকে শুরু করবো তোমার প্যারাসাইটোলজি। ভাইরাস শেষ হয়নি, আরো কিছু অংশ আছে, সেগুলো তোমাদের অন্য সাবজেক্টে আমি দেবো, ওরা পরে পড়াবে। ঠিক আছে, জি, আমি স্যার। কালকে তোমাদের এইচআইভি বাকি অংশটা পড়াবো, এবং তোমার হলো ওই যে ইয়েটা পড়াবো। আর আরেকটা তোমাদের ইয়েতে বলে রাখি, তোমরা ক্লাস নিয়মিত করো। এই জন্য যে পরে তোমাদের ক্লাস আমি আর কিন্তু নেব না কিন্তু, কারণ তোমাদের ক্লাস নেওয়ার আর কিন্তু সময় হবে না। একটা জিনিস খেয়াল রাখো, আমরা কিন্তু পরে তোমাদেরকে ক্লাস অনলাইনে ক্লাস নিয়ে, এবং এখন অনলাইন এই বছর তাই যাবে, বুঝছো? বছর যে অবস্থা, এবছর তোমাকে নিজের চিন্তা করো যে ফেস টু ফেস ক্লাস হবে, তোমাকে আশা করো হবে? কন্ডিশন দেখে কি মনে হচ্ছে? কোনো সম্ভাবনা নাই স্যার ক্লাস হওয়ার। সম্ভাবনা খুবই কম। হবে না যে তা না, ডিজার্টেড হওয়ার কিছু নাই, হওয়ার সম্ভাবনা কমই কিন্তু। তারপরে তোমাদের আমার মনে হয় যে আর তোমাদের আর সময় আমরা পাবোই না। মোট কথা যে যদি ক্লাস হয়ও, তোমাদের ক্লাস আমরা আর দেবো না। তোমাদের প্যারাসাইট শেষ করে আমি সামান্য হয়তো যদি কিছু বাকিও থাকে, প্যারাসাইট শেষ করতে বেশি সময় লাগবে না, কিন্তু অল্প দিনের মধ্যে আমি শেষ করে দেবো। ঠিক আছে, প্যারাসাইট খুব বেশি বড় নয়। তো ওটাও শেষ করে দিয়ে সামান্য কিছু বাকি থাকবে, তখন আমরা পরে সামান্য বাকিটুকু আমরা খাবার দিয়ে দেবো। বেশি হয়তো 7-8টা লেকচার নিলেই পরে তোমাদের লেকচার শেষ করে দেবো আমরা। এখন এই জন্য তোমাদের যারা ক্লাস করতেছে না, তারা কিন্তু পরে বিপদে পড়বে, এই জিনিসটা খেয়াল রাখো। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখো। এখন তোমরা কে ক্লাস করতেছো ক্লাস না করতেছো বুঝতেছি না, কিন্তু বুঝবো কখন? যখন পরীক্ষা আমরা ভাইভাতে ধরবো, তখন এই ক্লাস যদি করে থাকো তাহলে ঠিকই তোমরা কোশ্চেন উত্তর দিতে পারবা, এবং আমরা যে পড়াচ্ছি সে বলতে পারবা। আর যদি আহ না ক্লাস করে থাকো, নিজে পড়ে যদি পণ্ডিত হতে চাও, ডাক্তার হতে চাও, তাহলে পরে সেটা বোঝাই যায়, এবং সেভাবে ডাক্তার হওয়া যায় না, ভালো ডাক্তার হওয়া যায় না। এই জন্য তোমাদের ক্লাসের চিন্তা আপাতত ওই যে ফেস টু ফেস ক্লাস হবে এটা বাদ দাও। তোমরা এই যে বাকি ক্লাসটা করতে থাকো। এত তোমরা ক্লাস করোনি, এখন তোমরা ক্লাস করো, এটুকুই। তো কাল থেকেও তো তাহলে জাস্ট 10টায় ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে।